শিল্প বিপ্লব অথবা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই প্রশ্নটা আমরা ইতিহাস পড়তে গেলে দীর্ঘ সময় ধরে পেয়ে থাকি এবং আমাদের মনে হয় এমনিই তো এত পড়া, তার মধ্যে আবার এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শিল্প বিপ্লব দূর আর ভালো লাগে না। এই ভালো না লাগার পেছনে একটা কারণ রয়েছে, কারণ হচ্ছে আমরা টপিকটাকে বুঝি না। এই টপিকটা কিন্তু ইন্টারেস্টিং টপিক বলতে কি একটা পরিবর্তন আসছে, তো সেই পরিবর্তনটাকে এই নাম থেকে ভেঙে টোটাল ব্যাপারটাকে হচ্ছে যে আমরা কিন্তু দেখব যে এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ব্যাপারটা কী, কেন হলো, এর পেছনে কী যুক্তি ছিল, সেই সব কিছু ব্যাপারগুলো হচ্ছে আমরা দেখে হচ্ছে এই টপিকটা বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, তার জন্য আবার কি যেরকমভাবে আমরা প্রত্যেক ক্লাসটা করি যে কনসেপ্টটাকে ভালোভাবে ক্লিয়ার করে নেবো, এই শিল্প বিপ্লব ব্যাপারটা কি এর টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করে নেবো, দেন তারপর এই টপিকটা যখন আমরা পড়বো তো এই টপিকের মধ্যে বেশি জটিলতা কিচ্ছু নেই, খুবই একটা ইজি টপিক এবং ইন্টারেস্টিং টপিক। এই শিল্প বিপ্লবের সঙ্গেই জড়িয়ে থাকবে হচ্ছে উপনিবেশবাদ আর সাম্রাজ্যবাদ। ব্যাপারটা কিরম, এই ব্যাপারটা হচ্ছে এরকম যে ওই একটা খুব আমার ফেমাস লাইন মনে পড়ছে, কিছুদিন আগে এই মিমটা ভাইরাল হয়েছিল, কপিল শর্মা শো তোমরা দেখেছো, ইস দুনিয়া মে সিধে সিধে কুছ নেই হতা, এসে যে ডায়লগটা বলেছিল, তো সেইটা এই শিল্প বিপ্লবের সঙ্গে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের এরকমই হচ্ছে সম্পর্ক, সোজা কিছু হয় না। ওখানে একটা মিমটা ছিল ঠিক হচ্ছে তোমার হচ্ছে ডায়লগটায় এরকমভাবে বলা হয়েছিল, একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, দিয়ে তারপরে লোকটা চোখ দেখলো হচ্ছে আম গাছের মধ্যে আম রয়েছে। চোখ যখন আমগুলোকে দেখলো তখন কি হলো, চোখ তো হেঁটে যেতে পারবে না, হেঁটে গেল হচ্ছে পাগুলো হেঁটে গেল। এবার পা যখন হেঁটে গেল তখন হচ্ছে সে তো তোমার হচ্ছে পাগুলো তো আর আম পারতে পারবে না, তো কি করলো, নিজের হাতগুলো হচ্ছে ছুঁড়ে মারলো হচ্ছে ইঁটটা, ঠিক আছে। তো ইঁটটা হচ্ছে যখন মারলো, যেই আমটা পড়লো সেই আমটা কিন্তু আবার হাতগুলো খেতে পারবে না, খেলো হচ্ছে মুখটা, ঠিক আছে। যখন মুখটা খেলো তখন হচ্ছে দেখলো হচ্ছে একটা মালি, তো মালি এসে কি করলো, মারলো পিঠে একটা ডান্ডা, কিন্তু পিঠ এই সব কিছু ক্রাইমের সঙ্গে কোনো কিছু সিন ছিলই না, সেই পিঠ হচ্ছে মাঠটা খেয়ে হচ্ছে জল বেরোলো হচ্ছে চোখ দিয়ে, কারণ কি চোখ হচ্ছে প্রথমে এই সব কিছু সমস্যার সৃষ্টি করেছিল, ঠিক আছে। এরকমভাবে শিল্প বিপ্লবের ক্ষেত্রেও ব্যাপারটা হচ্ছে ঠিক এরকমই। শিল্প বিপ্লব হলো, চারিদিকে প্রচুর কিছু ডেভেলপমেন্ট হলো, এই শিল্প বিপ্লবই হচ্ছে জন্ম দিল উপনিবেশবাদের সবথেকে বড় উদাহরণ কি, ভারতকে উপনিবেশ বানিয়েছিল ইংল্যান্ড, আর এই ইংল্যান্ড থেকেই শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল। তো এখানে ব্যাপারটা কী এরকম হবে যে উপনিবেশ বানাচ্ছে কারণ কি, ইন্ডিয়া থেকে র মেটেরিয়াল জোর জুলুম করে হচ্ছে এখান থেকে মানুষদের ওপর অত্যাচার করে হচ্ছে নিয়ে চলে যাচ্ছে এবং নিজেদের শিল্প বিপ্লবে খুব ডেভেলপমেন্ট করছে, চারিদিকে খুব উন্নত করছে, ব্যবসা করছে, নিজেরা খুব হচ্ছে পয়সা ছাপছে, ঠিক আছে, তো নিজেদের উন্নতি করেছে। এই উপনিবেশবাদের সঙ্গে যাদেরকে উপনিবেশ বানিয়েছিল, সেরকম উপনিবেশ বানানোর সঙ্গে ভারত তো স্বাধীন হয়ে গেছিলো, কিন্তু অনেক দেশ এমনও ছিল এই উপনিবেশবাদের সঙ্গে কি সেইগুলোকে হচ্ছে নিজের সাম্রাজ্যভুক্ত করব, নিজের সাম্রাজ্যের আওতায় নিয়ে চলে আসবো, এই থেকেই হচ্ছে জন্ম নিচ্ছে হচ্ছে সাম্রাজ্যবাদ। উদাহরণ হচ্ছে সাম্রাজ্যবাদের সবথেকে বড় হিটলার, কীভাবে হচ্ছে বিভিন্ন দেশগুলোকে নিজের আন্ডারে নেওয়ার চেষ্টা করছিল, নিজের সীমানা কত বড় বানাতে চাইছিল, ঠিক আছে। এই সাম্রাজ্যবাদ যখন এরকমভাবে বিস্তার করছিল তখন আবার দেখবো যে পরবর্তী সময় এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধেই শুরু হলো হচ্ছে যুদ্ধ, যার নাম হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, ঠিক আছে। তো যখন প্রথম বিশ্বযুদ্ধ হলো তখন হচ্ছে দীর্ঘ একটা ক্ষয়ক্ষতি, বিভিন্ন দেশগুলো জড়িয়ে পড়লো, আর সেই ধ্বংসের দিকেই পৃথিবী এগিয়ে গেল। এই উন্নতি, মানুষের মনে হচ্ছে লালসাই উন্নতির জন্য হচ্ছে উপনিবেশবাদের থেকে সাম্রাজ্যবাদী আবার আসছে হচ্ছে ডেকে নিয়ে যুদ্ধ থেকে প্রচুর মানুষের মৃত্যু। তো এরকম সব কিছুর সঙ্গে সব কিছু হচ্ছে ঘুরিয়ে লিঙ্ক, সিধা কুছ নেই হতা। তো এরকমই এই হচ্ছে টপিকটা হচ্ছে এরকমই হচ্ছে টোটালটা সব কিছু হচ্ছে জুড়ে থাকবে। এই নিয়ে হচ্ছে এই টোটাল টপিকটা হচ্ছে ডিসকাস করবো যে শিল্প বিপ্লবটা কী, শিল্প বিপ্লব কথার অর্থটা কী, কেন একে শিল্প বিপ্লব বলা, এবং এই শিল্প বিপ্লব কথাটা কে প্রথম করেছিল, আর ইংল্যান্ডেই কেন শিল্প বিপ্লব হলো। ইউরোপ তো থেকে গোটা পৃথিবীতে বিভিন্ন দেশ ছিল, তো বিভিন্ন দেশের মধ্যে ইংল্যান্ডের মধ্যে কী এমন মধু ছিল যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হলো, এবং ইংল্যান্ড থেকে কীভাবে চারিদিকে হচ্ছে ছড়িয়ে পড়লো। এই শিল্প বিপ্লবের জন্য বৈজ্ঞানিকদের অবদান কতটা,
বৈজ্ঞানিকরা কিভাবে এর সঙ্গে যুক্ত হয়েছিল, শ্রমিকদের অবদান কতটা, কোন সাল কোন সময় থেকে এদের মধ্যে কি মতভেদ রয়েছে, কখন থেকে কোন সময় অবধি শিল্প বিপ্লব হলো, এটা কি একটা নির্দিষ্ট টাইম না কি একটা বড় বৃহৎ টাইম। তো এই সব কিছু ডাউটগুলো হচ্ছে ক্লিয়ার করব, কি কি রয়েছে, কেন রয়েছে, কখন রয়েছে, কিভাবে রয়েছে, কত মাল উৎপাদন হয়েছে, এবং এই শিল্প বিপ্লবের সাথে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সাথে গোটা ইউরোপের শিল্প বিপ্লবের যে ডিফারেন্স, কি পার্থক্য রয়েছে, কি মিল রয়েছে, সেই সব কিছু হচ্ছে এই টপিকগুলোতে, এই টপিকটাতে আলোচনা করব, তোমাদেরকে সব ডাউট ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তো এই হচ্ছে এগোনোর ব্যাপার। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে প্রথমেই বলবো, সেটা কি, ক্লাস 9 যেহেতু আমি কমপ্লিট করাচ্ছি, তো ক্লাস 9-এর চ্যাপ্টার 4-এর আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস। ঠিক আছে, ক্লাস 9 চ্যাপ্টার 4 ফার্স্ট ক্লাস। এখানে রয়েছে কি শিল্প বিপ্লব, উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। যারা ক্লাস 9 বাদে অন্যান্য ক্লাস আছে, যদি তোমাদের ডাউট ক্লিয়ার করার ইচ্ছা থাকে এবং এখান থেকে বিভিন্ন নোটস করার ইচ্ছা, যে ক্লাস 9 পড়াচ্ছি বলে অন্য ক্লাসের থেকে কোনো কিছু মিলবে না সেরকম না, ডাউট হচ্ছে সব ক্লাসের জন্যই সমান, ডাউট হচ্ছে পুরো হচ্ছে এখানে ক্লিয়ার করে দেওয়া হবে। তোমরা অন্য ক্লাসে থাকলেও এখান থেকে তোমাদের টোটাল ডাউটটা ক্লিয়ার করে তবেই হচ্ছে ক্লাস আজকে এন্ড করবো। ঠিক আছে, তো এইখানে হচ্ছে এইভাবে দেখবো। তো হয়ে গেল সব কিছু ব্যাপার। হ্যাঁ, আরেকটা জিনিস, অনেক ক্ষেত্রে তোমার হচ্ছে প্রচুর কমেন্টের সংখ্যা হয়ে গেলে তো তখন হচ্ছে আমি রিপ্লাই দিতে পারি না। তো এক্ষেত্রে যদি কোনো কিছু বেশি ডাউট কিংবা পিডিএফ সংক্রান্ত কোনো কিছু ইয়ে থাকে, তো সেই সম্পর্কিত আমাকে হচ্ছে আমার আইডি দিয়ে দিয়েছি নিচে, তো সেখানে হচ্ছে আমাকে মেসেজ করে তোমরা বলতে পারো। আমি যতদূর সম্ভব তোমাদের সকল সমস্যা সমাধান করার চেষ্টা করব। আর হ্যাঁ, আজকের ক্লাস কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। উইদাউট তোমাদের মতামতে আমার ক্লাস করাতে একটু ভালো লাগে না। ঠিক আছে, মতামতটা জানিয়ে। দেখো, শিল্প বিপ্লব, শিল্প বিপ্লব বলতে গেলে প্রথমেই হচ্ছে এইটাকে ভেঙে নেবো, শিল্প বিপ্লব ব্যাপারটা কি। তো এই ব্যাপারটা না ভেঙে নিলে তখন হচ্ছে আমাদের মাথায় থাকবে না, শিল্প বিপ্লব শুধু নোটস মুখস্থ করার মতোই থাকবে। এই ব্যাপারটা কি, টোটাল কনসেপ্টটাকে ক্লিয়ার করি। ঠিক আছে, শিল্প বিপ্লব, শিল্প মানে হচ্ছে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি বলতে কি বিভিন্ন কলকারখানা। ঠিক আছে, আর বিপ্লব কি, বিপ্লব বলতে কি একটা রেভলিউশন, যেই রেভলিউশনের মধ্যে দিয়ে কোনো একটা পুরাতন ব্যবস্থাকে শেষ করে একটা নতুন ব্যবস্থা জন্ম নেয়। জুলাই বিপ্লব, তারপরে হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব, মনে আছে কী হলো জুলাই বিপ্লবে? একটা বিপ্লবে হচ্ছে তোমার হচ্ছে এক রাজবংশ দীর্ঘদিন যেটা ছিল সেটাকে হচ্ছে সরিয়ে দেওয়া হলো, দিয়ে হচ্ছে একটা নতুন রাজবংশ এলো। আবার একটা বিপ্লবে কী হলো, যে তোমার রাজতন্ত্রকে সরিয়ে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হলো। এর আরও একটা বড় উদাহরণ যদি আগের চ্যাপ্টারেই আমরা করে এসেছি, ফরাসি বিপ্লব। কী হলো, দীর্ঘদিনের একটা পুরাতন সমাজ ব্যবস্থাকে শেষ করে দিয়ে একটা নতুন ব্যবস্থা তৈরি হলো, একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হলো, যার নাম হচ্ছে ফরাসি বিপ্লব। তো তাহলে এখানেও বিপ্লব বলা হচ্ছে। এখানে এটা কি বিপ্লব? এটা ফরাসি বিপ্লব নয়, এটা হচ্ছে শিল্প বিপ্লব। অর্থাৎ এখানে শিল্পের বিপ্লব হবে, পুরাতন সেই বিভিন্ন জিনিসকে সরিয়ে দিয়ে শিল্পের মধ্যে দিয়ে যে বিপ্লব হবে, কলকারখানা, শিল্প বলতে গেলে যেটা হচ্ছে কলকারখানার মধ্যে দিয়ে যেই বিপ্লব হবে সেইটাকেই হচ্ছে শিল্প বিপ্লব বলা হবে। আর একটুখানি ক্লিয়ার করি সেটা কিরমভাবে। এটা হচ্ছে কি, ক্লাস করছো, চোখটা বোঝো, চোখটা বুঝিয়ে কিছুক্ষণের জন্য ভাবো যে চোখটা বুঝে হচ্ছে জাস্ট চারিদিকে হচ্ছে ব্ল্যাক হয়ে গেল। দেন আমরা পৌঁছে গেছি হচ্ছে 16th সেঞ্চুরিতে, 16th সেঞ্চুরি। ঠিক আছে, তখন আমাদের জীবন কেরাম, তখন আমাদের জীবন হচ্ছে যাতে এগোনোর জন্য আমার এই চারিদিকে লাইট জ্বলছে, না আছে লাইট, এই ডিজিটাল ক্লাস করছি, না আছে ফোন, না আছে ডিজিটাল ক্লাস, না আছে ইন্টারনেট, না আছে বাইক, না আছে সাইকেল, না আছে গাড়ি, না আছে ট্রেন, না আছে বাস, না আছে প্লেন। তুমি এক গ্রহ থেকে অন্য গ্রহে যেতে পারবে না, মানে এখন তো সবার জন্য সম্ভব নয়, কিন্তু মানুষ পারছে, কিন্তু সেটা নেই। সব কিছু ব্ল্যাক হয়ে গেল, কিচ্ছু নেই। এগোনোর জন্য হারিকেন, যাওয়ার জন্য হয়তো খুব বেশি হলে গরুর গাড়ি, তাও হয়তো নেই। এরকম একটা পরিস্থিতি এসে গেল, আমরা সেই পরিস্থিতি রয়েছি। ভাবো, হঠাৎ করে আবার চোখটা খুলে ভাবো যে আমরা যেরকম রয়েছে এরকম এই ওয়ার্ল্ডের মধ্যে বিচরণ করছি, যেই ওয়ার্ল্ডে কি ইন্টারনেটও রয়েছে, লাইট রয়েছে, সব কিছু রয়েছে। দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছো? এটাই হচ্ছে শিল্প বিপ্লব। আর এই ডিফারেন্সটা এলো কিসে? এই যেই বিপ্লবের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে শিল্প বিপ্লব। কীরকমভাবে? এই সব কিছুই হচ্ছে কিন্তু কলকারখানার মধ্যে দিয়ে।
একটা সময় সব কিছু হচ্ছে, এই সব কিছু ছিল না, ইন্ডাস্ট্রি ছিল না, কোনো কিছু ছিল না, আমাদের জীবন এত সহজ সরল ছিল না। কী ছিল, অনেক মানে খুবই এক অর্থে বলতে গেলে এইগুলো দিয়ে আমাদের জীবন জটিল হচ্ছে। এই মোবাইল ফোবাইল এত টেকনোলজি, সহজ সরল তখনই ছিল, কিন্তু তখন কি এত টেকনোলজি ছিল না আমাদের কাছে। এই টেকনোলজিগুলো আসছে, এগুলো কি বিভিন্ন কারখানার মধ্যে দিয়েই তো আসছে, গণস্বার্থের মধ্যে দিয়ে আসছে। কি হারিকেন থেকে যখন প্রথম আবিষ্কার হলো, সেটাকেই বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ব্যাপারটা কীরকম আরও যদি ক্লিয়ার করি, যারা গ্রামে থাকো তাহলে দেখো, একদম আগেকার মাটি খোঁড়ার জন্য কি নাঙলের ব্যবহার করা হতো, কিন্তু তারপরে কি ট্র্যাক্টর এলো, ধান কাটার মেশিন এলো, ধান ঝাড়ার মেশিন এলো। তো তার মানে কি, এই যে মেশিনগুলো আসছে, এই মেশিনগুলোকে, এই যে জীবনের মধ্যে যেই পরিবর্তনটা আসছে, এই রাতারাতি একটা অনুন্নত জায়গা থেকে উন্নত জায়গায় যেই মেশিনগুলো আসছে, যেই কলকারখানার মধ্যে দিয়ে মেশিনগুলো তৈরি হচ্ছে, এই যে জীবনের পরিবর্তনটা, এই পরিবর্তনটা যেটা আসছে, এটাকেই বলা হচ্ছে শিল্প বিপ্লব। গ্রামের দিকে বললাম, আর শহরের দিকে কি, শহরের দিকে হচ্ছে বিভিন্ন কলকারখানা, সুতো মিল থেকে শুরু করে তুমি ভাবো হয়তো তোমার মল, সিনেমা হল, এই সব কিছু জীবনের যেই একটা আগেকার সময়, যেই সময় হচ্ছে কিচ্ছু ছিল না, তার থেকে এই যে বড় কিছু পরিবর্তন হলো, কলকারখানার মধ্যে এত লোকজন কাজ করছে, সব কিছু হচ্ছে, এই যে পরিবর্তনটা হলো, এটাকেই বলা হচ্ছে শিল্প বিপ্লব। অর্থাৎ সেই অন্ধকার থেকে মানুষ যখন আলোর দিকে এগিয়ে এলো, কলকারখানার মধ্যে যখন হচ্ছে আমাদের জীবনে প্রবেশ করলো, বিভিন্ন টেকনোলজি প্রবেশ করলো, সেই যে জীবনের পরিবর্তন হলো, সেটাকেই বলা হচ্ছে শিল্প বিপ্লব। ফরাসি বিপ্লবের আগে কি গণতন্ত্র ছিল, রাজতন্ত্র ছিল, সেখানে কি মানুষের অধিকার বলে কিছু ছিল না। জুলাই বিপ্লবের আগে মানুষের অধিকার বলে কিছু ছিল না, তোমার হচ্ছে কোনো কিছু ছিল না। একটা বিপ্লব হলে যে বিপ্লবের মধ্যে দিয়ে মানুষ কি গণতন্ত্র পেল, ভোটের অধিকার পেল, অর্থাৎ একটা জিনিস থেকে অন্য জিনিসে পরিবর্তন হচ্ছে, তখনই সেটা বিপ্লব। ঠিক আছে, সেখানে হচ্ছে রাজতন্ত্র থেকে গণতন্ত্র পেল। এখানেও কি মানুষ অন্ধকারে ছিল, মানুষের জীবনে এত সুখ সুবিধা ছিল না, সেই সুখ সুবিধাগুলো যখন মানুষ পেল, তখনই সেটা হচ্ছে এই যে কোম্পানির মধ্যে দিয়ে, বিভিন্ন কলকারখানার মধ্যে দিয়ে যেসব সুযোগ সুবিধাগুলো পেল, সেটাকেই বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। কলকারখানার মধ্যে দিয়ে যে সবগুলো তৈরি হচ্ছে, সেইগুলোকেই বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। হোপ তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। যদি কোথাও ডাউট থাকে, ক্লিয়ার হচ্ছে না মনে করো, তাহলে হচ্ছে আমাকে আবারও বলো, ঠিক আছে? আমি এইগুলোকে আবারও ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? আশা করছি তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে। তো এবার হচ্ছে ডাউট ক্লিয়ার হয়েছে, এবার হচ্ছে আসা যাক একটুখানি টপিক ওয়াইজ, ঠিক আছে? আধুনিককালে ইউরোপের অন্যতম 3টি ঘটনা কী ছিল? এই আধুনিক কাল অর্থাৎ 16th সেঞ্চুরির আশেপাশের সময় ধরে, সেটাকেই বলা হচ্ছে আধুনিক কাল। এর মধ্যে প্রধান 3টি ঘটনা ছিল, যেটা হচ্ছে একটা শিল্প বিপ্লব, উপনিবেশবাদ এবং হচ্ছে সাম্রাজ্যবাদ, ঠিক আছে? উপনিবেশবাদ কি, সাম্রাজ্যবাদ কি, শিল্প বিপ্লব কি, তিনটেই হচ্ছে আমরা ক্লিয়ার করলাম। আর একটুখানি গরমে ক্লাস করাচ্ছি, একটুখানি দাঁড়াও, মুখটা মুছে আসি। ক্লাসে ফ্যান চালানো যায় না, অডিও সমস্যা হয় বলে। তো ঠিক আছে, গরম হোক, সমস্যা নেই, ক্লাস মন দিয়ে করো, আর কেমন লাগছে অবশ্যই বলো, ঠিক আছে? তো কি আধুনিককালে ইউরোপের অন্যতম 3টি ঘটনা কী ছিল? শিল্প বিপ্লব ছিল, উপনিবেশবাদ ছিল, সাম্রাজ্যবাদ। এবার শিল্প বিপ্লব সম্পর্কে আরও কিছু তথ্য দেখা যাক। শিল্প বিপ্লবটা কি সেটা হচ্ছে আমরা দেখলাম, শিল্প বিপ্লব সম্পর্কে আরও কিছু তথ্য দেখা যায়। শিল্প বিপ্লব শুরু হচ্ছে 16th সেঞ্চুরিতে, মোটামুটি 16th সেঞ্চুরিতে শুরু হচ্ছে। তো এই নিয়ে হচ্ছে ঐতিহাসিকদের মতভেদ রয়েছে, এক্স্যাক্ট টাইমটা কি সেইগুলো হচ্ছে তোমাদেরকে বলো, পারলে খাতা পেন নিয়ে সেইগুলো হচ্ছে নোট করে নিও, ঠিক আছে? তো শিল্প বিপ্লব প্রথম কোথায় শুরু হয়? শিল্প বিপ্লব হচ্ছে প্রথম শুরু হয় ইংল্যান্ডে, ঠিক আছে? শিল্প বিপ্লব প্রথম শুরু হয় ইংল্যান্ডে, দেন তারপরে গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে। এবার ইংল্যান্ডেই কেন শিল্প বিপ্লবটা শুরু হয়েছিল সেটাও অবশ্যই আলোচনা করবো, ঠিক আছে? তো এইটুকুনি ফার্স্টে মনে রাখা হচ্ছে, শিল্প বিপ্লব প্রথম শুরু হয় হচ্ছে ইংল্যান্ডে, ঠিক আছে? তারপর হচ্ছে দ্বিতীয় ব্যাপার, শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে কী হয়? শ্রমের পরিবর্তে যন্ত্রের সাহায্যে উৎপাদন ব্যবস্থা শুরু হয়। শ্রমের পরিবর্তে যন্ত্রের সাহায্যে উৎপাদন ব্যবস্থা, অর্থাৎ রেভলিউশনটা কেমন সেটাই বললাম, যে পুরাতন জীবনটা একটা রকমের ছিল, তো সেইটার বদলে কলকারখানা হচ্ছে, কলকারখানার মধ্যে কি যন্ত্রপাতি থাকে, যন্ত্রপাতির মধ্যে দিয়ে কি মানুষের জীবন পরিবর্তন হচ্ছে। একটা কাজ যেখানে হচ্ছে অনেকজন মানুষের প্রয়োজন হতো, সেইটা একটা যন্ত্র খুব সহজেই করে দিচ্ছে।
এবং যেই কাজগুলো হয়তো মানুষরা করতে পারতো না, কিছু যন্ত্র আবিষ্কার করা হচ্ছে, সেইগুলো সেই যন্ত্র করে দিচ্ছে, মানুষের জীবনটা আরও সহজ সরল করে দিচ্ছে, অ্যাডভান্সে পৌঁছে দিচ্ছে। এই পৌঁছে দেওয়াটাই হচ্ছে শিল্প বিপ্লব। ঠিক আছে, এখানে কি হচ্ছে, শ্রমের পরিবর্তে যন্ত্রের সাহায্যে উৎপাদন ব্যবস্থা হচ্ছে। এর সঙ্গে রিলেটেড আরও কিছু, কেবল যন্ত্রের দ্বারাই উৎপাদন ব্যবস্থা হচ্ছিল এরকম ব্যাপার না, এর সঙ্গে হচ্ছে আরও কিছু ছিল। সেটা কি, বড় কারখানাগুলো, এই বড় কারখানাগুলো এর মধ্যে জড়িয়ে রয়েছে শিল্প বিপ্লবের মধ্যে। কি শিল্প বিপ্লবের আন্ডারেই এই কারখানাগুলোর মধ্যে দিয়ে তো বিপ্লব হচ্ছে, মানুষের জীবনটাকে অ্যাডভান্স করছে কি এই কারখানাগুলোই। অল্প জায়গা বেশি হচ্ছে জিনিস উৎপাদন হচ্ছে, বেশি শ্রমিকের জায়গা কম শ্রমিক লাগছে। ঠিক আছে, তো এইগুলো। এছাড়া কি, প্রযুক্তিবিদ্যার পরিকল্পিত প্রয়োগ ঘটিয়ে উৎপাদন ব্যবস্থাকে আধুনিকীকরণ করা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ টেকনোলজিকে অ্যাডভান্স করা হচ্ছে, যেটা আগে অবধি ছিল না, 16th সেঞ্চুরি আগে অবধি ছিল না, যেটাকে মধ্যে দিয়ে কি এই শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে কি এই টেকনোলজিকে অ্যাডভান্স করা হচ্ছে। ঠিক আছে, আর কি হচ্ছে দেখি, ব্যক্তিগত বা গোষ্ঠীগত উৎপাদনের পরিবর্তে যৌথ উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যক্তিগত বলতে কি, এর আগে অবধি কি ওই 16th সেঞ্চুরির যদি আগে অবধি আমরা দেখতে চাই, তো তখন দেখবো কি এই পারিবারিক হচ্ছে, বাড়িতেই থালা তৈরি হচ্ছে, বাড়িতেই খাবার তৈরি হচ্ছে, তোমার হচ্ছে যে কোনো কাপড়ও বাড়িতে তৈরি হচ্ছে। এই 16th সেঞ্চুরি পরে কি এই যে কারখানাগুলো আসার মধ্যে দেখি জামা কাপড়ের জন্য কারখানা হচ্ছে বৃহৎ আকারে, সেখানে কিছু লোক কাজ পাচ্ছে, সেখানে গ্রামের মানুষ শহরের কাজের জন্য এগোচ্ছে। এইসব হচ্ছে যে অমূল পরিবর্তনটা সৃষ্টি হচ্ছে, এটাই হচ্ছে শিল্প বিপ্লব। এখানে কি ব্যক্তিগত জায়গা হচ্ছে গোষ্ঠীগত, কারণ কি যখন একটা কারখানা হবে, একটা ছোট বাড়িতে হচ্ছে জামা কাপড় তৈরি করার জন্য, ঠিক আছে, বাড়িতে একটা নিজেদের পরিবারই করে নিতে পারবে। যখন একটা কারখানা হবে তখন কি ইনভেস্টমেন্টও বেশি দরকার, একটা কারখানা একটা মানুষ করতে পারবে না, করতে পারলেও তার প্রচুর পয়সার দরকার, অত টাকা হয়তো থাকতো না, কিংবা থাকলেও খুব কম গোনাগন্তি লোকের কাছে থাকতো। তো তাই জন্য কি অনেকে জয়েন্টে হচ্ছে কারখানা করলো, অর্থাৎ কি ব্যক্তিগত উদ্যোগ, যেখানে একটা বাড়িতেই জামা কাপড় বানিয়ে নিচ্ছিল শুধু নিজের প্রয়োজন মেটানোর জন্য, সেটাকে বাদ দিয়ে এটা বড় কারখানায় সবার প্রয়োজন মেটানোর জন্য, তারা বিজনেস করার জন্য হচ্ছে একটা কারখানা তৈরি করছে এবং চারিদিকে হচ্ছে সেই মালগুলোকে এক্সপোর্ট করছে, বিক্রি করছে। ঠিক আছে, তো এরকম কি এটাই কি ব্যক্তিগত উদ্যোগের জায়গা গোষ্ঠীগত উদ্যোগ হচ্ছে নেওয়া হলো। ঠিক আছে, এইটাই হচ্ছে এই শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে পরিবর্তন হলো। এটাকুনি বুঝতে পারছো তো, আগের থেকে কি হচ্ছে আমরা পেরিয়ে আসছি, আগের কি ছিল আর পরে এই বিপ্লবের পরে হচ্ছে আমরা জীবনে কি পাচ্ছি, সেই পুরাতন জায়গা থেকে অ্যাডভান্সের দিকে যেটা আমরা এগিয়ে যাচ্ছি, যে যন্ত্রফন্ত্রগুলো পাচ্ছি, এইটাকেই বলা হচ্ছে এই শিল্প বিপ্লব। ঠিক আছে, পুরাতন থেকে আমাদের জীবন, সেই পুরাতন জায়গা থেকে অ্যাডভান্সের দিকে যেটা আমরা যাচ্ছি, যেই সব জিনিসপত্রগুলো আমাদের জীবনে আসছে, কলকারখানাগুলো আসছে, যেই টেকনোলজিগুলো আসছে, এইগুলোই হচ্ছে আমাদের জীবনে শিল্প বিপ্লব ঘটাচ্ছে। ঠিক আছে, আর কি হচ্ছে দেখি, আধুনিক সভ্যতার ভিত গড়ে দেয় এই শিল্প বিপ্লব। অবভিয়াসলি আধুনিক সভ্যতার ভিত গড়ছে না, এটা পুরাতন জিনিস যার জীবনে কোনো বেশি সুখ সুবিধা ছিল না, সেইগুলো থেকে এই কলকারখানার মধ্যে দিয়ে আগে কি জামা কাপড় বানাচ্ছে একটা নর্মাল যে বাড়িতে যেরকম বানাতে পারতো সেরকমই, তারপর কি বিপ্লব এলো, কারখানায় তৈরি হচ্ছে এরকম নতুন নতুন ভালো ভালো জামা পাচ্ছি। ঠিক আছে, আরও টেকনোলজি অ্যাডভান্সে আরও চকচকে চকচকে করতে হবে, সেটা কি এইগুলো হচ্ছে কি আধুনিক সভ্যতার ভিত গড়ছে, নতুনত্ব পাচ্ছি। আবার এই স্টিম ইঞ্জিন, তারপরে হচ্ছে পিচ রাস্তা, সব কিছু হচ্ছে এই যে আবিষ্কারগুলো হবে, এইগুলোই হচ্ছে শিল্প বিপ্লব ঘটাবে। আগে কি ভাঙাচোরা রাস্তা ছিল, সেটার পরিবর্তে না শক্ত একটা রাস্তা বানানো হবে। জীবনে এটাও কি পরিবর্তন আনছে, তাই তো, পুরোনো রাস্তা থেকে নতুন রাস্তায় চলা। স্টিম ইঞ্জিন, যেটা হচ্ছে মানুষ হাতে করে হচ্ছে নৌকা চালাতো, হাতে করে গাড়ি চালাতো, স্টিম ইঞ্জিনে হচ্ছে ট্রেন আবিষ্কার করে দিচ্ছে। এই যে পরিবর্তন আসছে, তার আগে অবধি ছিল না, এই যে পরিবর্তন আসছে একটা টাইমেই আসছে, এই সব কিছু পরিবর্তনগুলো দেখবো এর মধ্যে একটা টাইমেই আসছে। এই পরিবর্তন কি মানুষের জীবনকে অ্যাডভান্স বানাচ্ছে, তো সেটাই হচ্ছে, এটাই আধুনিক সভ্যতার ভিত করছে। ঠিক আছে, আর কি হচ্ছে, শ্রমিক, মালিক আর মধ্যবিত্ত তিন শ্রেণীর উদ্ভব হচ্ছে। শ্রমিক, মালিক আর মধ্যবিত্ত তিন শ্রেণীর উদ্ভব হচ্ছে। কেন, এর আগে অবধি কি শুধু হচ্ছে নিজেদের জীবনের সমস্যা মেটানোর জন্য বাড়িতেই বিভিন্ন জিনিস বানিয়ে নেওয়া হতো, বাড়িতেই চাষবাস করা হতো, মানে বাড়িতে চাষবাস না, নিজস্ব একটা সাধারণ জমির মধ্যে দিয়ে চাষবাস করা হতো, যন্ত্রপাতি ছিল না, জামা কাপড়ও নিজে বানিয়ে নেওয়া হতো, বাড়িতে থালা বাসনও বানিয়ে নেওয়া হতো। এবার কি, এবার হচ্ছে কলকারখানা তৈরি হচ্ছে, শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে কি কলকারখানা তৈরি হচ্ছে। কলকারখানা যখন তৈরি হচ্ছে, কলকারখানায় থাকবে হচ্ছে একজন মালিক। ঠিক আছে, মালিক শ্রেণী উদ্ভব হচ্ছে। থাকবে কি শ্রমিক হচ্ছে কি লেবার শ্রেণীর উদ্ভব হচ্ছে, যাদেরকে টাকা দিয়ে কাজ করানো হবে। আর থাকবে মধ্যবিত্ত বলতে কারা,
যারা হচ্ছে একদম শ্রমিক নয়, একদম নিচু তলায় থাকবে না, একদম মালিকও নয়, উঁচু তলায় থাকবে না। মালিক বলতে আম্বানি, শ্রমিক হচ্ছে তোমার হচ্ছে একদম লেবার যারা হচ্ছে কাজ করে, রাস্তাঘাট তৈরি করা কাজ, এরকম হচ্ছে কলকারখানায় একদম জিনিসপত্র তৈরি করার কাজ। মধ্যবিত্ত কি যারা হয়তো ম্যানেজার, সাধারণ মানুষ, সাধারণ মধ্যবিত্ত, খুব বেশি টাকাও নেই, খুব কম টাকাও নেই, একটা মধ্যবিত্ত অবস্থায় অবস্থান করছে, তাদেরকে বলা হচ্ছে মধ্যবিত্ত। এই তিন শ্রেণীর উদ্ভব কিন্তু এই শিল্প বিপ্লবের সময় থেকেই হচ্ছে। কলকারখানা তৈরি হচ্ছে, একজন মানুষ থাকছে, একজন মধ্যবিত্ত শ্রেণী হয়ে যাচ্ছে, আবার একজন যারা খুব কম পয়সা ইনকাম করছে তারা হচ্ছে শ্রমিক শ্রেণী হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই শিল্প বিপ্লবের টাইম থেকে এই শ্রেণীরও উদ্ভব হচ্ছে। এছাড়া আর কি, গ্রামের মানুষ কাজের জন্য কলকারখানার দিকে ছুটে আসতে শুরু করে। এর আগে অবধি কি জীবনের জীবিকা নির্বাহের জন্য শুধু একমাত্র অপশান ছিল চাষবাস করা। শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে কি কলকারখানা স্থাপন হচ্ছে, শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে কলকারখানা স্থাপন হচ্ছে। আর এই কলকারখানা কাজের জন্য, মানুষ টাকা ইনকামের জন্য গ্রাম ছেড়ে আর চাষবাস করবো না, যাই একটুখানি শহরের দিকে। তো শহরের দিকে মানুষ ছুটে আসছে। এই যারা ছুটে আসছে গ্রাম থেকে হচ্ছে কলকারখানাগুলোর দিকে কাজ করার জন্য, তারাই এই শ্রমিক শ্রেণীতেও পরিণত হচ্ছে, তারাই হচ্ছে শ্রম দিচ্ছে। তো এই ছুটে আসে, এই একটা অমূল পরিবর্তন। শুধু অপশান ছিল কি এর আগে অবধি চাষবাস করা, এই কলকারখানায় কাজের জন্য হচ্ছে মানুষ ছুটে আসছে। এই পরিবর্তনটা ঘটছে এই শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে। ঠিক আছে, আরেকটা জিনিস কি, শিল্প বিপ্লব এগুলো যদি ভালো দিক হিসেবে দেখি, এবার হচ্ছে খারাপ দিক। যে কোনো জিনিসেরই ভালো থাকবে, খারাপও থাকবে। ঠিক আছে, শিল্প বিপ্লবের যদি খারাপ দিকটা দেখি কি, শিল্প বিপ্লবী জন্ম দিয়েছিল হচ্ছে উপনিবেশবাদের। আর এই উপনিবেশবাদ জন্ম দিয়েছিল হচ্ছে সাম্রাজ্যবাদের। উপনিবেশবাদের সব থেকে যদি নির্লজ্জ ছবি বলি, সেটা হচ্ছে ভারতের ছবি। কারণ কি, ভারতকে কিভাবে অত্যাচার করা হয়েছিল। ইংল্যান্ড, এখানে শিল্প বিপ্লব ঘটছে, আর এই ইংল্যান্ড কি করছে, ভারতের মানুষদের অত্যাচার করছে। অত্যাচার করে এখানে নীল চাষের কথা মনে করো, এখানে হচ্ছে এখান থেকে তুলো সুতো হচ্ছে কীভাবে মানুষকে হচ্ছে অত্যাচার করে, মানুষের ওপর ট্যাক্স বেশি বসিয়ে এখান থেকে হচ্ছে সুতো জিনিসপত্র হচ্ছে নিয়ে চলে যেত হচ্ছে ইংল্যান্ডে, নিয়ে গিয়ে হচ্ছে নিজেদের কলকারখানায় হচ্ছে জিনিসপত্র বানাতো, বানিয়ে সেখানে মানুষদেরকে বেশি দামে বিক্রি করতো। আর এখানে সাধারণ মানুষের জিনিসপত্র হচ্ছে কিনতে দিত না, তাদের ওপর একগাদা ট্যাক্স বসিয়ে দিত, আর দিয়ে হচ্ছে নিজেদের জিনিসপত্র এখানে বিক্রি করাতো, এবং এখান থেকে র মেটেরিয়াল অত্যাচার করে মানুষের ওপর কম দামে নিয়ে চলে যেত। নিজেদের তো ব্যবসা ফুলিয়ে ফাঁপিয়ে উঠছে, কিন্তু অত্যাচারিত হচ্ছে কারা? ভারত। আর অত্যাচার সহ্য করছে কেন ভারত? ভারত তখন হচ্ছে ব্রিটিশ উপনিবেশ, ইংল্যান্ডের উপনিবেশ, অর্থাৎ ইংল্যান্ডের কর্তৃত্বই ভারতের ওপর স্থাপন করা ছিল। আর কেবল ভারতই একমাত্র উপনিবেশ ছিল এরম নয়, আরও বিভিন্ন উপনিবেশ ছিল এশিয়ার, আফ্রিকার, তারপরে হচ্ছে লাতিন আমেরিকার অনুন্নত দেশগুলি তৎকালীন সময়। ভারত এর পুরোনো দিনে দেখতে গেলে অনেক উন্নত ছিল, কিন্তু তারপরে হচ্ছে বিভিন্ন আক্রমণ ভারতকে দুর্বল করেছে, এবং শেষে হচ্ছে ব্রিটিশদের কবলে পড়েছিল। তখন হচ্ছে ভারত উপনিবেশে পরিণত হয়েছিল। আর ভারত ছাড়াও বিশ্বের আরও দেশগুলো ছিল, যেখান থেকে হচ্ছে এরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য, নিজেদের ব্যবসা করার জন্য এইসব দেশগুলো থেকে র মেটেরিয়াল নিয়ে যেত, শ্রমিক নিয়ে যেত, তাদেরকে বেকার খাটাতো, নিজেরা প্রফিট করতো, এবং এদেরকে দুঃখ যন্ত্রণা জ্বালায় ছেড়ে দিত। ঠিক আছে, এই শিল্প বিপ্লবী জন্ম দিচ্ছে এই উপনিবেশবাদের। এই উপনিবেশবাদী জন্ম দিচ্ছে সাম্রাজ্যবাদের। উপনিবেশবাদে কি ভারতের উপরে এরকম অত্যাচার করছে, অত্যাচার যত করছে হচ্ছে এই ব্রিটিশগুলো হচ্ছে মজা পাচ্ছে। ঠিক আছে, এই যখন মজা পাচ্ছে তখন কি, এ শুধু কেবল ভারতে নয়, তারও বিশ্বের অন্যান্য জায়গায় যখন মজা পাচ্ছে, আর তখন কি এইসব দেশগুলো যখন হচ্ছে ব্যবসা করে করে ফুলে ফেঁপে উঠছে, তখন এরা চাইছে যে আরও বিভিন্ন দেশকে নিজের আন্ডারে নিয়ে নেবো, পড়েছে নিয়ে হচ্ছে কবলে নিয়ে হচ্ছে নিজের দেশের অন্তর্ভুক্ত করে নেবো, নিজের দেশ বানিয়ে নেবো। তখনই সেই নীতিটাই হচ্ছে সাম্রাজ্যবাদ, বিভিন্ন দেশকে নিজেদের আন্ডারে নিয়ে নেওয়ার নীতিটাই হচ্ছে সাম্রাজ্যবাদ। এরকম এই সাম্রাজ্য, বিভিন্ন সাম্রাজ্য নিজেদের অন্তর্ভুক্ত করতে গিয়েই দেখা দিল হচ্ছে বিশ্বের সবথেকে বড় যুদ্ধ, বিশ্বযুদ্ধ। সেই টপিকগুলোতেও হচ্ছে আমরা আসবো, কিন্তু এই এখন হচ্ছে আমরা রয়েছে শিল্প বিপ্লবের টপিকে। শিল্প বিপ্লব টপিক তো আমাদের ক্লিয়ার হচ্ছে কি না, তো এইটা হচ্ছে আমাদেরকে জানাও। আর হ্যাঁ, আরেকটা জিনিস এখানে হচ্ছে প্রশ্ন, তোমাদের ব্রিটিশরা কবে ভারতে এসেছিল, এটা হচ্ছে একটা প্রশ্ন, এবং কয়েকজন ভারতের হচ্ছে বিপ্লবীর নাম আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। কয়েকজন ভারতের বিপ্লবীর নাম, খুবই সোজা প্রশ্ন। দেখো তোমরা হচ্ছে এই টপিক সঙ্গে সেই টপিক, ভারতের ইতিহাসও একটু জানা দরকার, তো সেটা জানাও। এবং চলো আজকের এই টপিকটা হচ্ছে আমরা এগিয়ে যাই। কী প্রশ্ন করলাম? কয়েকজন বিপ্লবীদের নাম এবং হচ্ছে ব্রিটিশরা ভারতে কবে এসেছিল। ঠিক আছে,
চলো এই যে সাম্রাজ্যবাদের যদি আমরা বলি, তো ক্রমে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার দেশগুলিতে সাম্রাজ্যবাদী শক্তিগুলি তাদের প্রভুত্ব কায়েম করতে শুরু করে। ঠিক আছে, এইভাবে হচ্ছে সাম্রাজ্যবাদও জন্ম নেয়। তো এতটুকু হচ্ছে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে শিল্প বিপ্লব কী, কীভাবে এগোচ্ছে এবং কীভাবে এই নীতিগুলো নিচ্ছে, কিভাবে এই শিল্প বিপ্লবের জন্য বিশ্বের অন্যান্য দেশগুলো উপনিবেশ এবং এই সাম্রাজ্যবাদের কবলে পড়ছে, সেইগুলো হচ্ছে আমরা দেখলাম। তো এরপর দেখবো যে শিল্প বিপ্লবের সময়কালটা কোন টাইমে। একটুখানি গরম হচ্ছে, দাঁড়াও। এই শিল্প বিপ্লবের সময় নিয়ে অর্থনীতিবিদ এবং হচ্ছে ইতিহাসবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে। আর মতপার্থক্যটা থাকা হচ্ছে স্বাভাবিক। রাতারাতি যে কোনো বিপ্লবী, যে কোনো হচ্ছে যদি আমরা এইসব যেই বিপ্লবে হচ্ছে রক্তক্ষয়ী বিপ্লবী যদি আমরা বলি না কেন, আর এটা হচ্ছে তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এখানে কি শিল্পের বিপ্লব আসছে, কলকারখানার বিপ্লব আসছে। যে কোনো বিপ্লবী তার হচ্ছে পৃষ্ঠভূমি তৈরি রাতারাতি কখনো হয়ে যায় না, যে একদিনই হঠাৎ করে একটা ডেট ফিক্স করে দিল এই দিনের পরের দিন থেকে সব কিছু হচ্ছে এরকম পাল্টে যাবে, এরকম হয় না। তারপরের দিন থেকে এরকম হঠাৎ করে বিজনেস গ্রোথ করে যাবে, কলকারখানাগুলো রাতারাতি হয়ে গেল, এটা কোনো একটা হচ্ছে ব্যাকআপ প্ল্যান ছিল না, হঠাৎ করে হয়ে গেছিল এরকম না। ধীরে 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 একটা সময় নিয়ে হচ্ছে এই বিপ্লবটা ছড়ায়। তো সেখানেও আর এই যে ছড়াবে এর একটা নির্দিষ্ট ডেট কেউ ফিক্স করে দিতে পারে না। সেই জন্যই হচ্ছে এইখানে পার্থক্যটা থাকা হচ্ছে স্বাভাবিক। অর্থনীতিবিদ এবং হচ্ছে ইতিহাসবিদদের মধ্যেই শিল্প বিপ্লব নিয়ে পার্থক্য রয়েছে। ঠিক আছে, অনেকের ধারণা এটি আকস্মিক ঘটনা, হঠাৎই হয়ে গেল। তো যেটা আমি কখনো মনে করি না, অনেকে মনে করেন, কিন্তু আমি কখনো মনে করি না যে এরকম রাতারাতি কোনো জিনিস হওয়া সম্ভব। ঠিক আছে, এ তো সামান্য কোনো একটা ছেলে যদি একটা কোনো মেয়েকে প্রপোজ করতে যায়, সেও হচ্ছে 4 বার ভাবে, তারও একটা পৃষ্ঠভূমি তৈরি করে, এইভাবে বলবো, এইভাবে বলবো, সেইভাবে বলবো। আর শিল্প বিপ্লব এত বড় ঘটনা রাতারাতি হয়ে গেল, তো আমার ধারণা এটা হয় না, কিন্তু অনেকে মনে করে যে একটা আকস্মিক ঘটনা। আবার অনেকের ধারণা এটা হচ্ছে দীর্ঘকালীন প্রক্রিয়া। ঠিক আছে, দীর্ঘদিন ধরে হচ্ছে একটা তৈরি হচ্ছিল, হ্যাঁ, পৃষ্ঠভূমি তৈরি হচ্ছিল কীভাবে এগোবে। এটা কলকারখানাও যদি দেখো, যে দীর্ঘদিন ধরে একটা ছোট কারখানা থেকে আস্তে আস্তে বড় হতে একদিন একটা বড় ম্যাসিভ পরিণত হয়। ঠিক আছে, সেরকমই এই শিল্প বিপ্লব একটা দীর্ঘদিনের প্রক্রিয়া, অনেক ঐতিহাসিক মনে করেন। আবার আর্নাল্ড টয়েনবি, ঠিক আছে, টয়েনবি নামটা মনে রাখবে, তার মতে 1760 খ্রিস্টাব্দ নাগাদ এই শিল্প বিপ্লব শুরু হয়েছিল। অর্থাৎ 1760-এ, টয়েনবি বলছে 1760-এ সময় থেকে এই শিল্প বিপ্লব শুরু হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হচ্ছে বারবার দেয়। টয়েনবি কোন সময়টাকে বলতো, যে কোন সময় থেকে শিল্প বিপ্লব স্টার্ট হয়েছিল? তো তিনি বলতেন হচ্ছে 1760-এর সময় থেকে শিল্প বিপ্লব স্টার্ট হয়েছিল। আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, রোস্টোর ধারণায়, এটাকে রোস্টোর ধারণায় 1783 থেকে 1802 এই সময়কালে শিল্প বিপ্লবের জোয়ার এসেছিল। ঠিক আছে, 1783 থেকে 1802 এই সময়টাতে এই শিল্প বিপ্লবে জোয়ার এসেছিল। তো তাই হচ্ছে এটা বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত, বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত, যে এই সময় থেকে এই সময়টা হচ্ছে শিল্প বিপ্লব শুরু হয়েছিল। তো তাও এই সব কিছু মিলিয়ে মিশিয়ে সাধারণভাবে যদি আমরা একটা বলি, যে একটা গড় সময় যদি বলি, যে বেশিরভাগ ঐতিহাসিকদের বা সবাইকার মত অনুযায়ী এই সময়কালটাকে, শিল্প বিপ্লবের সময়কালটাকে দুভাবে ভাগ করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে প্রাথমিক স্তর, দ্বিতীয়টা হচ্ছে অন্তিম স্তর। প্রাথমিক হচ্ছে ফার্স্ট স্টেজ, যখন হচ্ছে আস্তে আস্তে গ্রোথ শুরু হবে, এবং একটা টাইম আসবে বিভৎস গ্রোথ, বিভৎস ডেভেলপমেন্ট হচ্ছে। ঠিক আছে, তো এরকম হচ্ছে প্রাথমিক স্তর কোন সময়টাকে বলা হচ্ছে 1770 থেকে 1840-এর সময়কালটাকে প্রাথমিক স্তর বলা হচ্ছে, এবং অন্তিম স্তর 1840 থেকে 1914 পর্যন্ত, এই বিশ্বযুদ্ধের আগের সময়টাকে বলা হচ্ছে অন্তিম স্তর। ঠিক আছে, তো তাহলে সময়কাল নিয়ে হচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন সময়কাল বলেছে, তাদের মধ্যে মত পার্থক্য রয়েছে। কে কোন সময়কালটা বলছে সেইটা হচ্ছে আমরা দেখে নিলাম। ঠিক আছে, তো এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আমরা দেখব শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লব কথাটা কোথা দিয়ে এলো?
অন্য কিছু তো বলতে পারতো, বিরিয়ানি বলতে পারতো যে বিরিয়ানি হয়েছিল এত সালে, তো সেরকম না। এই শিল্প বিপ্লব কথাটা কোথা থেকে এলো, তো শিল্প বিপ্লব কথাটা কোথা থেকে এলো সেটা হচ্ছে একটুখানি দেখে নিই, এটাও ইম্পর্ট্যান্ট জায়গা, ঠিক আছে, এই প্রশ্ন আসতেই পারে। তো এখানে বলবো যে ফ্রেডরিক অ্যাঙ্গেলস ইংল্যান্ডের শ্রমিকদের অবস্থা বর্ণনা করতে গিয়ে প্রথম 1848 খ্রিস্টাব্দে শিল্প বিপ্লব শব্দটি প্রয়োগ করেন, ঠিক আছে। ফ্রেডরিক এঙ্গেলস ইংল্যান্ডের শ্রমিকদের অবস্থা বর্ণনা করতে গিয়ে 1848 খ্রিস্টাব্দে প্রথম শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করেন। কে? ফ্রেডরিক এঙ্গেলস। কবে? 1848-এ। কোন শব্দটা ব্যবহার করছে? শিল্প বিপ্লব শব্দটা ব্যবহার করছে। কে শিল্প বিপ্লব শব্দটা প্রথম ব্যবহার করছে? ফ্রেডরিক এঙ্গেলস। কবে? 1848। ঠিক আছে, সব ধরনের যদি প্রশ্ন করে তো তুমি সব ধরনের ভাবে উত্তর দিতে পারবে। ঠিক আছে, চলো ক্লিয়ার। দেন তারপরে হচ্ছে আবার দেখা যাক, এই বছরই কার্ল মার্কস দাস ক্যাপিটালে শিল্প বিপ্লবের সংজ্ঞা দেন। কার্ল মার্কস হচ্ছে একটা, কার্ল মার্কসকে তোমরা সকলেই দেখেছো, কার্ল মার্কস কিন্তু একটা খুবই ফেমাস ক্যারেক্টার। তার মানে কি বলবো, তার বই হচ্ছে দাস ক্যাপিটাল। কার্ল মার্কস নিয়ে আমি হচ্ছে একটা পরে আমার ইচ্ছে রয়েছে তোমাদেরকে সবাইকে জানানো কার্ল মার্কস কী ছিল, তার আইডিওলজি কী ছিল, তো সেটা হচ্ছে জানানো। তিনি জীবিতকালে তো খুব বেশি কিছু করতে, মানে তিনি জীবিতকালে হচ্ছে তাকে এক দেশ থেকে অন্য দেশে হচ্ছে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছিল, কিন্তু তার পরবর্তী সালে তার হচ্ছে লেখা বইগুলো রেভলিউশন এনে দিয়েছিল। তো সেটাই কার্ল মার্কসের একটা, মানে কি বলবো, কার্ল মার্কসের সম্পর্কে বলা হচ্ছে দু লাইনে বলা যায় না। আমি চেষ্টা করব কার্ল মার্কস নিয়ে তোমাদেরকে একটা আকর্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে জানানোর চেষ্টা করব। তো এই বছরই যখন হচ্ছে এই 1848-এ যখন শিল্প বিপ্লব শব্দটা প্রয়োগ হচ্ছে, এই বছরই কার্ল মার্কস তার বই যে দ্য দাস ক্যাপিটালে শিল্প বিপ্লবের সংজ্ঞা দিয়েছিলেন। কে শিল্প বিপ্লবের সংজ্ঞা দিয়েছিলেন? কার্ল মার্কস। কোন বইতে? দাস ক্যাপিটালে। ঠিক আছে, কত? 1848-এ। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে এইটাও হচ্ছে দেখে নিলাম, সময়কাল দেখে নিলাম, শিল্প বিপ্লব কথাটা কোথা থেকে এসছে সেটাও দেখে নিলাম। এবার হচ্ছে দেখবো হচ্ছে আমরা স্থান, কোথায় শিল্প বিপ্লব হলো এবং কীভাবে এটা হচ্ছে ছড়ালো। ঠিক আছে, তো সর্বপ্রথম ইংল্যান্ডে শুরু হয়েছিল শিল্প বিপ্লব। ঠিক আছে, কেন ইংল্যান্ডে শুরু হয়েছিল সেটা হচ্ছে আমরা দেখব। সর্বপ্রথম হচ্ছে ইংল্যান্ডে শুরু হয়েছিল শিল্প বিপ্লব, তারপরে পরবর্তী সময় ইউরোপ মহাদেশে ছড়িয়ে পড়ে, ইউরোপের বিভিন্ন জায়গা হচ্ছে ছড়িয়ে পড়েছিল শিল্প বিপ্লব। তার মধ্যে জায়গাগুলোর মধ্যে নাম হচ্ছে বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি ও রাশিয়া। এছাড়াও আটলান্টিক মহাদেশ পেরিয়েও মার্কিন যুক্তরাষ্ট্রেও এই শিল্প বিপ্লব পৌঁছে গিয়েছিল। ঠিক আছে, ইংল্যান্ড ছাড়াও বিশ্বের ইউরোপের বিভিন্ন দেশগুলোতে কোথায় কোথায় ছড়িয়ে পড়ছে সেটা হচ্ছে বেলজিয়ামে ছড়িয়ে পড়ছে, ফ্রান্সে ছড়িয়ে পড়ছে, জার্মানিতে, রাশিয়াতে, আর তারপরে শেষে আটলান্টিক মহাসাগর পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রেও এই শিল্প বিপ্লব ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, এই হলো। এবার হচ্ছে ইম্পর্ট্যান্ট প্রশ্ন, হোয়াই ইংল্যান্ড? ইংল্যান্ড কেন? আর কি কোনো দেশ ছিল না? তো ইংল্যান্ডই কেন হচ্ছে, এইখানে ইংল্যান্ডেই কেন হচ্ছে শিল্প বিপ্লব ঘটলো? শিল্প বিপ্লব ব্যাপারটা কি হচ্ছে ক্লিয়ার? আবার বলেছে একটা কি বিজনেস আইডিওলজি বলতে পারো এক প্রকার। কারণ কি কলকারখানার মধ্যে দিয়ে কী হবে? বিজনেসই হবে। একটা জীবন হচ্ছে অন্ধকারে ছিল, সেই অন্ধকার থেকে হচ্ছে কলকারখানায় এলো, মানুষের জীবন পরিবর্তন হলো। সেই কলকারখানায় কি যেগুলো হচ্ছে মানুষ এক এক করে হচ্ছে উৎপাদন করতো, সেগুলো ম্যাসিভ আকার, বড় আকারে বৃহত্তর কারখানার মধ্যে দিয়ে প্রচুর উৎপাদন হলো। সেই জামা কাপড় ক্ষেত্রেই বলো, বাসনপত্রে বলো, আরও যাই কিছুই বলো না কেন, সেইগুলো হচ্ছে বিজনেস করার জন্য হচ্ছে চারিদিকে আবার পাঠালো, সব কিছু হচ্ছে টাকা পয়সা ইনকাম হলো। শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে হচ্ছে এইসবই জিনিস হচ্ছে। কিন্তু এটা ইংল্যান্ডেই কেন, ইংল্যান্ড থেকেই কেন শুরু হলো? তার পেছনে তো কিছু একটা কারণ থাকবে। সেই কারণগুলোকে এবার হচ্ছে চলো প্রথমে দেখব। ফার্স্টে দেখো, এই বোর্ডে তো আর ম্যাপ দেখানোর জায়গা নেই, তবু আমি চেষ্টা করবো বোর্ডে হচ্ছে একটা ম্যাপ লাগিয়ে দেখানোর। আশা করি এসে গেছে। ইংল্যান্ডের ম্যাপটা দেখো, না হলে যদি তোমাদের বইতে থাকে তো দেখো। ইংল্যান্ড হচ্ছে এমন একটা জায়গা, তার চারিদিকে সমুদ্র। ঠিক আছে, ইংল্যান্ডের চারিদিকে সমুদ্র রয়েছে। তো এই সমুদ্র হওয়ার পেছনে ইংল্যান্ডের হচ্ছে শিল্প বিপ্লব আর্টসের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি, ইংল্যান্ড একটা এমনই জায়গা, ভাবো এটা ইংল্যান্ড থেকে চারিদিকে হচ্ছে সমুদ্রের মধ্যে কি আসবে হচ্ছে জাহাজ। তাদের কি ইম্পোর্ট এক্সপোর্টে যেই দিক থেকে তোমার হচ্ছে মাঝখান থেকে যদি যেই দিকেই যেতে যাও না কেন, ইংল্যান্ডে 70 মাইল মতন হচ্ছে পথ। সেই পথ অতিক্রম করে দিলেই বিশ্বের অন্যান্য দেশে যদি মালপত্র পাঠানো হয়, জাহাজের মধ্যে দিয়ে খুব বেশি সহজে তারা হচ্ছে মালপত্র পাঠিয়ে দিতে পারবে।
তো এইটা হচ্ছে তাদের প্রচুর অ্যাডভান্টেজ ছিল। একটা দ্বীপ রাষ্ট্র, তোমার হচ্ছে সেইখান থেকে কি বিভিন্ন দেশে মালপত্র পাঠানোর ক্ষেত্রে খুব কম খরচে জাহাজের মধ্যে দিয়ে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় ব্যবসা করতে পারবে। শিল্প বিপ্লব কারখানার মধ্যে দিয়ে হচ্ছে মালপত্র উৎপাদন করছে, এবং তাদের রাষ্ট্রটা এমনই ভৌগোলিক কাঠামো ছিল যার জন্য চারিদিকে জল, সেই জলের মধ্যে দিয়ে জাহাজ পাঠিয়ে তারা হচ্ছে তাদের ব্যবসার মালপত্র খুব বেশি বিক্রি করতে পারবে। তো এটা একটা হচ্ছে বড় কারণ যার জন্য ইংল্যান্ডে এই শিল্প বিপ্লব ফার্স্ট হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে তাদের এই ভৌগোলিক কাঠামো তাদেরকে সাহায্য করেছিল। এছাড়া তাদের রাজনৈতিক স্থিতাবস্থা ছিল তখন কি, এই যে অন্য জায়গায় কি যারা এই ব্যবসা যারা করছে তারা তো কি গভর্নমেন্ট এসে ব্যবসা করছে না, সাধারণ মানুষ তাদের হচ্ছে আইডিওলজিগুলো নিয়ে যখন ব্যবসা করছে তাদেরকে হচ্ছে গভর্নমেন্ট থেকে হচ্ছে বেশি বিরোধিতা করা হয়নি, গভর্নমেন্টে এক প্রকার হচ্ছে তাদেরকে হেল্প করছিল। ঠিক আছে, তারা হচ্ছে কমিউনিজম আর ক্যাপিটালিজম, তো সেখানে ছিল হচ্ছে ক্যাপিটালিজম হচ্ছে, এখানে কি করে বোঝাই তোমাদেরকে, এটাও হচ্ছে একটা আলাদা ক্লাস লাগবে। কমিউনিজম আর ক্যাপিটালিজম কি খুব সহজ অর্থে তোমাদের বলার চেষ্টা করছি, যে হচ্ছে এখানে বেশি জবাবদিহি হচ্ছে গভর্নমেন্টের কাছে করতে হয় না। এখানে হচ্ছে যারা ব্যবসা করবে, অর্থ ইনকাম করবে, তারা হচ্ছে মেসি প্যাকারে অর্থ ইনকাম করতে চাইবে, তো এখানে সেখানে কেউ বেশি কিছু বাধা দেবে না, এরকমই একটা ব্যাপার। তো এখানে হচ্ছে গভর্নমেন্ট বেশি বাধা তাদেরকে দেয়নি, তাই জন্য কি যারা ব্যবসা করতে আসছিলো তারা হচ্ছে ফ্রি মাইন্ডে ব্যবসা করছিল এবং হচ্ছে বিভিন্ন বিভৎসভাবে তারা হচ্ছে অর্থ ইনকাম করছিল। ঠিক আছে, এটা হচ্ছে তাই জন্য কি যখন তারা হচ্ছে বিনা দ্বিধায় ব্যবসা করতে পারবে, ব্যবসার ডেভেলপমেন্ট করবে, ব্যবসার ডেভেলপমেন্ট হচ্ছে তত ব্যবসা গ্রোথ হচ্ছে। এটাই হচ্ছে ইংল্যান্ডকে আরও শিল্প বিপ্লবের সবথেকে বড় মানে কী বেশ বলো শক্তিশালী করেছিল। এছাড়া ব্যক্তি স্বাধীনতা ছিল, এই যে বিজনেস করছে তাদের উপর বেশি সরকার বেশি হস্তক্ষেপ করতো না, তাই জন্য কি ব্যক্তি স্বাধীনতা ছিল এবং তারা এই জন্য আরও ভালোভাবে হচ্ছে বিজনেসটা করতে পারতো। ঠিক আছে, এরপরে কি অভিজাতদের পাশাপাশি স্থানীয় মানুষেরাই অর্থ সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিভিন্ন মানুষ আসছিল, সেখানে হচ্ছে পয়সা লাগাচ্ছিল, মানে শেয়ার কিনছিল। একটা ব্যবসার হচ্ছে শেয়ার, তো জানো তোমরা সকলে, শেয়ার মার্কেট। ঠিক আছে, শেয়ার তারা হচ্ছে কিনতে পারতো সাধারণ মানুষেরা, সাধারণ মানুষ পয়সা লাগাতো। সাধারণ মানুষ যত কোম্পানির ওপর পয়সা লাগাবে সেই কোম্পানি তত বেশি পয়সা পাবে, সেই কোম্পানি যত বেশি পয়সা পাবে সেই কোম্পানি মাল ইম্পোর্ট মানে মাল তৈরি তত বেশি করতে পারবে, মাল যত বেশি তৈরি করতে পারবে তত হচ্ছে মাল বেশি বিক্রি করতে পারবে, যত বেশি বিক্রি করতে পারবে তত লাভ হবে, সেই লাভ হলে আবার হচ্ছে এই মানুষদেরকে হচ্ছে লাভ তারা ফিরিয়ে দেবে। এইভাবে হচ্ছে সাধারণ মানুষেরা প্রফিট হতো, তারা ব্যবসা করতো, ব্যবসা করে চারিদিকে বিজনেসও বাড়তো, এইভাবে কি সবার একটা প্রফিট হতো। আর এই সবার প্রফিটই ইংল্যান্ডকে আরও শক্তিশালী করে তুলছিল। ঠিক আছে, তাই জন্য হচ্ছে ইংল্যান্ডে শিল্প বিপ্লবটা খুব শক্তিশালী হয়ে উঠছিল। ঠিক আছে, এছাড়া সেই টাইমটায় ইংল্যান্ডের হচ্ছে প্রাকৃতিক দিকটাও ইংল্যান্ডকে খুব সাপোর্ট করেছিল। কারণ কি ইংল্যান্ডে কয়লা, লোহা, টিন, তামার ভাণ্ডার হচ্ছে শিল্প বিপ্লবকে সহায়তা করেছিল। এইগুলো কীভাবে সহায়তা করবে দেখো, তখন যদি ট্রেনে করে মালপত্র নিয়ে যেতে হয় তো তার মানে কি প্রয়োজন কিসে, ট্রেন চলতো কিসে, কয়লা, তার মানে কি কয়লা হচ্ছে নেসেসারি, কয়লা হচ্ছে লাগতো। জাহাজে করে যেই মালপত্র নিয়ে যাওয়া হবে, স্টিম ইঞ্জিন তখন এই শিল্প বিপ্লবের সময় আবিষ্কার হলো। স্টিম ইঞ্জিন যে চলবে সেটা কি কয়লা দিয়ে হচ্ছে চালানো হচ্ছে, তখন কি গাড়িগুলো হচ্ছে চলবে খুব সহজে হচ্ছে চলবে। কয়লা হচ্ছে খুব ভালো ভূমিকা পালন করছে। কলকারখানাগুলো হচ্ছে যেগুলো দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি হবে সেগুলো কি কলকারখানা হচ্ছে, কয়লার প্রয়োজন হচ্ছে, সেই কয়লা হচ্ছে ইংল্যান্ডে খুব পরিমাণে পাওয়া যাচ্ছিল, তাই জন্য কি এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লোহাও পাওয়া যাচ্ছে ইংল্যান্ডে খুব বেশি, লোহা দিয়ে তো বিভিন্ন স্ট্রাকচার তৈরি হচ্ছে, কলকারখানার বিভিন্ন স্ট্রাকচার, জাহাজ তৈরি হচ্ছে, ট্রেন তৈরি হচ্ছে লোহা দিয়েই। তো তাহলে কি লোহাটাও পাওয়া যাচ্ছে ইংল্যান্ডের খনিগুলো থেকে, তাহলে কি এটাও হচ্ছে শিল্প বিপ্লবকে আরও ইংল্যান্ডকে আরও শক্তিশালী করে দিচ্ছে সেই টাইমে। এছাড়াও তামা পাওয়া যাচ্ছে, টিন পাওয়া যাচ্ছে, এইগুলো হচ্ছে আরও সহায়ক হয়ে উঠেছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লবে। এছাড়া কি সেই টাইমে নদীর জলকে কাজে লাগিয়ে জলশক্তি তৈরি করতে শুরু করে দিয়েছিল ইংল্যান্ড। স্যাঁতস্যাঁতে একটা এরিয়া, তোমার হচ্ছে চারিদিকে জলে ভর্তি, বিভিন্ন ফোয়ারা নামছে, সেই জলগুলোকে কাজে লাগিয়ে তোমার হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন করছে, জলগুলোকে কাজে লাগিয়ে শক্তিতে পরিণত করছে। সেই শক্তি কি বিভিন্ন যন্ত্রপাতি চালাচ্ছে, সেই যন্ত্রপাতি চালানো কি করছে শিল্প বিপ্লবকে আরও শক্তিশালী করছে। ঠিক আছে, যত যন্ত্রপাতি চলবে তত কি মাল উৎপাদন বেশি হবে, মাল উৎপাদন বেশি হলেই ব্যবসা বেশি হবে, ব্যবসা বেশি হলে টাকা বেশি আসবে। সব কিছু কীভাবে রিলেট করছে আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এইগুলো হচ্ছে ইংল্যান্ডকে আরও সহায়তা করেছিল। আর তার সঙ্গে দক্ষিণে ইংল্যান্ডের প্রবল বেগে বায়ু শক্তি,
এইগুলো হচ্ছে বায়ুকল তৈরি করেছিল, যেটাও আবার বিপ্লবকে তোমার হচ্ছে প্রভাবিত করছে। দক্ষিণ ইংল্যান্ডের দক্ষিণ দিকে প্রবল বেগে হচ্ছে বায়ু যেত, সেই বায়ুটাকে কাজে লাগিয়ে হচ্ছে বায়ুকল বানিয়ে দিয়েছে। সেইগুলো কি কারখানার যন্ত্রপাতিগুলোকে হচ্ছে চালাচ্ছে, জাহাজগুলো যাওয়ার জন্য ওই সাইডে যখন যাবে তখন কি সেইটাকে, যেমন হচ্ছে পাল দেখেছো তো নদী ফদির কাছে যাদের বাড়ি, পাল টাঙিয়ে দিলে কি জাহাজ হচ্ছে খুব বেশি গ্রোথে হচ্ছে, মানে নৌকা খুব বেশি গ্রোথে চলতে পারে। জাহাজের সঙ্গে হচ্ছে সেম টেকনিকই চলবে, জাহাজে চলতে প্লাস হচ্ছে বায়ুকল কি বায়ুর মধ্যে দিয়ে বিভিন্ন মোটর ঘোরানো তো দেখেছো, যেমন হচ্ছে জলের মধ্যে দিয়ে কারেন্ট উৎপাদন করা হয়, যেমন যদি বায়ুকে যদি ডানার উপর দিয়ে কাজে লাগানো হয়, তার মানে কি সেই বায়ুকল হচ্ছে মোটর ঘোরাবে, মোটর হচ্ছে যন্ত্রপাতি চালাবে, যন্ত্রপাতি মাল উৎপাদন করবে, মাল বিক্রি হবে, মাল বিক্রি হলে পয়সা আসবে, পয়সা এলে দেশ শক্তিশালী হবে। তো সেইভাবে হচ্ছে এইগুলো হচ্ছে ইংল্যান্ডকে শক্তিশালী করেছিল। আর এই টাইমে ইংল্যান্ডের তখন হচ্ছে খুব ভালো টাইম চলছিল, এক একজনের ভালো টাইম আসে না, তারপরে তো খারাপ টাইম হবে, ভারত থেকেও ইংল্যান্ডকে তাড়িয়ে দেওয়া হলো, ঠিক আছে। এদের তখন টাইম চলছিল, ভারতের ওপর অত্যাচার করছিল, চারিদিকে ব্যবসা করছিল, ঠিক আছে। তো এই টাইমে হচ্ছে এদের আরও প্রফিট পেয়েছিল। সেই টাইমে হচ্ছে ইংল্যান্ডের বহু বিজ্ঞানীরা আসছিল, হচ্ছে বিভিন্ন জিনিস আবিষ্কার করে ফেলছে, বিভিন্ন নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কার করেছে, যার জন্য যেইগুলো হচ্ছে এই শিল্প বিপ্লবকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। শিল্প বিপ্লবকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলতে কি ইন্ডাস্ট্রিগুলোকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে, আর যার জন্য কি ইংল্যান্ড আরও শক্তিশালী হচ্ছে। এখানে বলা হচ্ছে এখানে শিল্প বিপ্লব আরও মানে সুগঠিত হয়ে যাচ্ছে। তো সেখানে কি কি আবিষ্কার হয়েছিল এই টাইমটাতে দেখা যায়। রিচার্ড আর্করাইটের ওয়াটার ফ্রেম, ঠিক আছে। রিচার্ড আর্করাইট মানে হচ্ছে ওয়াটার ফ্রেম, যেটা হচ্ছে শিল্প বিপ্লবকে আরও শক্তিশালী করে দিচ্ছে। এটা কি বিভিন্ন টাইপের হচ্ছে যন্ত্র, এক প্রকার এই যন্ত্রগুলো আবিষ্কার হচ্ছে, এই যন্ত্রগুলো কি বিজনেস করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারপর আবার কি জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিনই তোমার হচ্ছে এর আগে অবধি কি নৌকা কিংবা জাহাজ চালালে মানুষকে চালাতে হতো, ঠিক আছে। এই বাষ্প ইঞ্জিন যখন আবিষ্কার হয়ে গেল তখন কি অত লেবার নিতে হচ্ছে না, ইংল্যান্ডের লোক সংখ্যা অন্যান্য জায়গা থেকে কম, অত লেবার নিতে হচ্ছে না, একটা ইঞ্জিন বসিয়ে দিল, সেখানে কয়লা চালালো, খুব সহজে কম লেবারে হচ্ছে জাহাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারলো, ঠিক আছে। এগিয়ে নিয়ে যেতে পারলে কি খুব কম সময় খুব কম সহজে তোমার হচ্ছে জাহাজগুলোকে নিয়ে গেলে যত তাড়াতাড়ি যাওয়া আসা করবে তত তাড়াতাড়ি বিজনেস হচ্ছে আরও গ্রোথ বাড়বে, যত তাড়াতাড়ি মাল জিনিসপত্র নিয়ে আসা করবে। তো এরকমভাবে হচ্ছে এইটা হচ্ছে এই আবিষ্কারও হচ্ছে শিল্প বিপ্লবের কাজে লাগছে। এটা আবিষ্কার কবে হচ্ছে 1781-তে জেমস ওয়াট কি আবিষ্কার করছে তোমার হচ্ছে বাষ্পীয় চালিত ইঞ্জিন। এটাই পরে ট্রেনেও কাজে লাগবে, ট্রেনের মধ্যে দিয়েও মালপত্র নিয়ে যাওয়া হবে। এই যত জিনিসগুলো এগোচ্ছে মানুষকে সহজ সরল করার জন্য এগোচ্ছে, এইগুলোকেই বলা হচ্ছে, কিন্তু এইগুলোই হচ্ছে শিল্প বিপ্লব। হচ্ছে বিভিন্ন শিল্প বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে দিয়ে এইগুলো কি মানুষের জীবনকেই সহজ সরল করছে। এই সহজ সরল করাটাই হচ্ছে এক অর্থে শিল্প বিপ্লব, ঠিক আছে। বারবার এই কথাটা বলছি একটা কারণেই, যে শিল্প বিপ্লব কি এই ধারণাটা যেন ব্রেনের মধ্যে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। ব্রেনের মধ্যে এই ধারণাটা একবার যদি ক্লিয়ার হয়ে তোমাদের বসে যায়, তো তাহলে শিল্প বিপ্লব সংক্রান্ত যাই প্রশ্ন আসুক না কেন, তুমি সেটা পড়ে যাও কি না যাও, তোমার হচ্ছে মাথায় কনসেপ্ট ক্লিয়ার। একটুখানি শক্ত ভাষায় একটুখানি সুন্দর করে তুমি যদি গুছিয়ে লাইনগুলো লিখতে পারো, তোমার নম্বর হচ্ছে এক্সামে কেউ কাটতে পারবে না, ঠিক আছে। তো এটাই বাষ্পীয় চালিত ইঞ্জিন। এছাড়াও কি টেলফোর্ড এবং ম্যাকডামের পিচ রাস্তা, ঠিক আছে। 1811 খ্রিস্টাব্দে এই প্রথম হচ্ছে পিচ রাস্তা হচ্ছে প্রথম হয়। এর আগে বিভিন্ন জিনিসপত্র করছে, যদি ভাঙাচোরা রাস্তায় নিয়ে যেতে অনেক সমস্যা হচ্ছে, তার জন্য কি এদের মাথায় এলো না জিনিসপত্র তো তৈরি হচ্ছে, একটা সুন্দর রাস্তা করতে হবে। সুন্দর রাস্তা কি সহজ হচ্ছে আরও দ্রুত গতিতে আমরা জিনিসপত্র পাঠাতে পারবো, এতে কি বিজনেস গ্রোথ, যত তাড়াতাড়ি হচ্ছে জিনিসপত্র নিয়ে আসা হবে তত হচ্ছে আরও তাড়াতাড়ি হচ্ছে বিক্রি করা যাবে, যত তাড়াতাড়ি নিয়ে যাওয়া যাবে তত তাড়াতাড়ি মাল যেখানে দরকার সেখানে পৌঁছানো যাবে, আবার নিয়ে আসা যাবে, আবার তৈরি করা যাবে, বিক্রি করা যাবে। এর জন্য কি রাস্তাটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল। সেই রাস্তা এর আগে অবধি ছিল না, রাস্তাও আবিষ্কার হয়ে যাচ্ছে ইংল্যান্ডে কবে 1811-তে। এটাও শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কে টেলফোর্ড আর হচ্ছে ম্যাকডাম তোমার হচ্ছে এই পিচ রাস্তাটাকে আবিষ্কার করে দিচ্ছে। এছাড়াও হামফ্রি আর ডেভির সেফটি ল্যাম্প আবিষ্কার করছে। হামফ্রি ডেভির সেফটি ল্যাম্প আবিষ্কার হচ্ছে কবে 1815। কেবল আমি হচ্ছে 4টে নাম লিখলাম, তোমরা যদি একটু বইটা খুলে দেখো কিংবা হচ্ছে গুগলে একটু সার্চ করে দেখো, যে এই শিল্প বিপ্লবের টাইমে বহু আবিষ্কার হয়েছে, বহু বিজ্ঞানীদের আবির্ভাব হচ্ছে ইংল্যান্ডে, এবং হচ্ছে তারা বিভিন্ন জিনিস আবিষ্কার করছে যেইগুলো এই শিল্প বিপ্লবকে আরও প্রভাবিত করছে, অর্থাৎ শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোর
ইন্ডাস্ট্রি তো হয়ে গেল, সেখানে মাল উৎপাদন হচ্ছে, সেই মাল উৎপাদনগুলোকে আরও সহজ সরলভাবে কীভাবে বিভিন্ন জায়গায় পাঠানো যায়, কীভাবে একটা মেশিনকে আরও আপডেট করা যায়, সেইগুলো তো বিজ্ঞানীরাই করবে। তখন হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীর আবির্ভাব হচ্ছে ইংল্যান্ডে, তারা হচ্ছে বিভিন্নভাবে এইগুলোকে ডেভেলপ করাচ্ছে। এবং এটাই ইংল্যান্ডকে আরও শিল্প বিপ্লব, ইংল্যান্ডেই কেন এত শক্তিশালী হয়েছিল, ইংল্যান্ডে এত কেন বড় হয়েছিল, এইগুলোই হচ্ছে এর পেছনের সবথেকে মেন রিজন, মেন কারণ। এর জন্য ইংল্যান্ডের শিল্প বিপ্লব এত বড়, এত শক্তিশালী হয়ে উঠেছিল। তো এবার হচ্ছে এখানে আরেকটা জিনিস, কয়েকটা জিনিস দেখবো যে বিভিন্ন দেশের উৎপাদন ব্যবস্থা, বিভিন্ন দেশ, তোমার হচ্ছে এটা পারলে খাতায় লিখে নাও, বিভিন্ন দেশের হচ্ছে উৎপাদন ব্যবস্থা, ঠিক আছে, কোন দেশ কোন সময় কত সালে কতটা কি হচ্ছে শিল্পের দিকে এগিয়েছিল, ঠিক আছে, কত মিলিয়ন টন হচ্ছে তোমার নিজের দেশ থেকে উৎপাদন করেছিল, বিভিন্ন তোমার হচ্ছে দ্রব্যের উৎপাদন করেছিল। তো তার যদি বলা যায় যে 1860-এর যদি হিসেব করা যায়, দেখো এখানে টোটাল হিসেবে দেখবে যে হচ্ছে ইংল্যান্ডই কিন্তু এগিয়ে আছে সময় 1860। ইংল্যান্ডেই সব থেকে ফার্স্ট হচ্ছে শিল্প বিপ্লব বেশি গ্রোথ হয়েছিল। তো 1860-এ তোমার হচ্ছে জার্মানি 14 মিলিয়ন টন হচ্ছে নিজের জিনিসপত্র নিজের মানে দেশ থেকে উৎপাদন করছে, এই কলকারখানার মধ্যেগুলো থেকে উৎপাদন করছে হচ্ছে 14 টন। সেখানে হচ্ছে ফ্রান্স উৎপাদন করবে 26 টন, কিন্তু ইংল্যান্ড হচ্ছে সব থেকে বেশি উৎপাদন করবে হচ্ছে 34 টন, আর রাশিয়া করবে হচ্ছে 8 টন, ঠিক আছে। ঠিক এরকমভাবে যদি আমরা দেখি 1870-এর হিসাবে কে কত মিলিয়ন টন তৈরি করবে, তো এখানে হচ্ছে আমরা পাবো হচ্ছে 16 মিলিয়ন টন হচ্ছে বানাবে হচ্ছে জার্মানি, তারপরে হচ্ছে ফ্রান্স বানাবে হচ্ছে 31, তোমার হচ্ছে ইংল্যান্ড বানাবে 44, ইংল্যান্ড 44 হচ্ছে মিলিয়ন টন হচ্ছে মালপত্র উৎপাদন করবে, আর রাশিয়া করবে হচ্ছে 13। তো এখানে কি আগেরটা দেখলাম হচ্ছে ইংল্যান্ড বানিয়েছে 34, আর পরে 1870-এর টাইমে বানিয়ে ফেলছে হচ্ছে 44 মিলিয়ন টন। ঠিক হচ্ছে 1880-তে যদি আমরা দেখতে পারি, তো দেখবো যে জার্মান এখানে বানাচ্ছে 21, তোমার হচ্ছে ফ্রান্স বানাবে হচ্ছে 38, তারপরে হচ্ছে ইংল্যান্ড বানাবে হচ্ছে 54, আর রাশিয়া বানাবে হচ্ছে 17। তারপরে 10 বছর বাদে হচ্ছে 1890-এ যদি দেখি যে 17 মিলিয়ন টন জার্মানি বানাবে, ফ্রান্স বানাবে হচ্ছে জার্মানি বানাবে হচ্ছে 37 মিলিয়ন টন, ফ্রান্স বানাবে হচ্ছে 39, ইংল্যান্ড বানাবে হচ্ছে 65 মিলিয়ন টন, আর রাশিয়া বানাবে হচ্ছে 26 মিলিয়ন টন। এইভাবে হচ্ছে তোমার হচ্ছে আর দুটো সালের বলে দিই, 1900 সালের হচ্ছে তোমাদের জার্মানি বানাবে 60 মিলিয়ন টন, ফ্রান্স বানাবে হচ্ছে 68, তোমার হচ্ছে ইংল্যান্ড বানাবে হচ্ছে 76, আর হচ্ছে রাশিয়া বানাবে হচ্ছে 58। আর 1910-এর যদি দেখি, তোমার জার্মানি বানাবে হচ্ছে 86, ফ্রান্স বানাবে হচ্ছে 89, ইংল্যান্ড বানাবে হচ্ছে 85, আর রাশিয়া বানাবে হচ্ছে 43। এইভাবে হচ্ছে এগোবে, যত দিন যাবে হচ্ছে লাস্টের দিকে দেখবো যে বাকি দেশগুলো প্রথম দিকে ইংল্যান্ডই সব থেকে বেশি শিল্প বিপ্লবে এগিয়েছিল, তারপর হচ্ছে বাকি দেশগুলো তাদের গ্রোথ পাচ্ছে, ফার্স্টের দিকে ইংল্যান্ড পেয়েছিল। তো এরকম এই মিলিয়ন টনের হিসেবটা তোমরা হচ্ছে খাতায় লিখে নিলে, পারলে খাতায় লিখে নাও সাজিয়ে, তো এইখানে লিখে নিলে তোমরা এটা দেখে খুব ভালোভাবে বুঝতে পারবে কোন দেশ কত উৎপাদন করছে, কত জিনিসপত্র। তো এখানে দেখবো যে ফার্স্টের দিকে কিন্তু ইংল্যান্ডই সবার থেকে এগিয়ে যাচ্ছে, কিন্তু লাস্টের দিকে আমরা দেখবো যে আবার ফ্রান্স কিছুটা এগিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে একটা হিসেব। তো বিভিন্ন সময় আসতে পারে, এটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ নয়, কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ আবার পরবর্তী সময় দেখতে গেলে কখন কোথা দিয়ে প্রশ্ন আসে তোমাদের জানার জন্য গুরুত্বপূর্ণ, পারলে এটা খাতায় লিখে নিও। এবার হচ্ছে কেন ইংল্যান্ডের তুলনায় বাকি ইউরোপীয় দেশগুলোতে কেন হচ্ছে এখানে কম ছিল, বা কেন ইংল্যান্ডই কেন এত শক্তিশালী হয়ে উঠেছিল, বাকি ইউরোপের দেশগুলো নয়। তো এক্ষেত্রে যদি এটা পার্থক্য হিসেবে বলা যায়, তো পারলে হচ্ছে পয়েন্টগুলো করে নাও। তো এখানে হচ্ছে আমি বলে দিচ্ছি। তো ফার্স্টে কী দেখবো, কাঁচামাল আনার এবং বিক্রির জায়গা, সেটা সবথেকে ভালো ছিল হচ্ছে ইংল্যান্ডের। কারণ কি, ইংল্যান্ড সেই সময় বিভিন্ন জায়গায় তাদের উপনিবেশ বানিয়েছিল, তার মধ্যে হচ্ছে ভারতকেও হচ্ছে তাদের উপনিবেশ বানিয়েছিল। এবার কী করতো, ভারত থেকে তো তারা কাঁচামাল নিয়ে যেত। ইন্ডিয়ান হিস্ট্রি যখন আমরা পড়ছিলাম মনে আছে, ভারত থেকে তারা নিয়ে যেত হচ্ছে কাঁচামাল। এখানে মানুষের উপনিবেশ বানিয়েছে, মানুষের উপর জোর জুলুম করে যা পারতো, না পয়সা দিয়ে না কিছু করে হচ্ছে এখান থেকে মালপত্র কেড়ে কুড়ে নিয়ে হচ্ছে নিজেদের দেশে চলে যেত। সেখানে গিয়ে হচ্ছে মালপত্র যখন বানিয়ে হচ্ছে আবার বিক্রি করারও বাজার হচ্ছে সবথেকে ভালো ছিল হচ্ছে তাদের। কারণ কি, বিভিন্ন উপনিবেশেই তারা আবার বিক্রি করতো, নিজের দেশে প্লাস উপনিবেশে। কেন বিক্রি করতো, এখানে ভারতের যদি তোমরা দেখো, ভারতের ইতিহাসটা বলছি, কারণ হচ্ছে আমাদের দেশের ইতিহাস আমরা পড়েছি, আমরা জানি। তো এখানে কি
ভারতীয় মানুষেরা কোনো জিনিস বিক্রি করতে গেলে তাদের উপর প্রচুর পরিমাণে ট্যাক্স বাড়িয়ে দিত। যে একটা মাল যদি ভারতের কোনো লোক বিক্রি করতে যেটা 100 টাকা হবে, সেটা ইংল্যান্ডের মাল তাদের নিজেদের উপর ট্যাক্স বেশি বাড়াতো না। ইংল্যান্ড যদি সেই মালটা বিক্রি করতে চায় তাহলে যে সেটা 50 টাকা বিক্রি হবে। সাধারণ মানুষ, গরিব মানুষ এমনি তো ইংল্যান্ডে অত্যাচার করছে, 100 টাকার মালটা কিনবে না, মানুষ 50 টাকার মালটা কিনবে, 50 টাকার ইংল্যান্ডের মালটাই কিনছে, তাতেও ইংল্যান্ডের প্রফিট রয়েছে, ট্যাক্স দিতে হচ্ছে না, প্লাস সেখান থেকে তো কম দামে তো কেড়ে কুড়েই মালটা নিয়ে গেছিলো, যা পাচ্ছে তাই প্রফিট। এইভাবে হচ্ছে ইংল্যান্ডরা নিজেদের বাজারটাকে শক্ত করেছিল বিশ্বের বিভিন্ন দেশে, তারা কম দামে মাল দিতে পারত, আর কাঁচা মাল নেওয়ার জন্য বিভিন্ন উপনিবেশ বানিয়েছিল। তো এই জন্য কি বিশ্বের অন্যান্য দেশগুলো, সেইগুলো হচ্ছে ইউরোপের অন্যান্য দেশগুলো এরকম উপনিবেশ ছিল না, যেহেতু ইংল্যান্ডে ছিল তাই জন্য তারা হচ্ছে এরকমভাবে এইখানে এত বেশি গ্রোথটা পেয়েছিল, তাদের হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এতটা ভালো হয়েছিল। তারপরে কি বৈজ্ঞানিক আবিষ্কার যদি দেখো যে ইংল্যান্ডের ক্ষেত্রে যদি একবার জাস্ট গুগলে সার্চ করে দেখো যে ইংল্যান্ডের টাইমে, শিল্প বিপ্লবের টাইমে কী কী আবিষ্কার হয়েছিল, তো প্রচুর একটা লিস্ট নেবে গেল। ঠিক আছে, লিস্ট নেবে গেল, বহু বিজ্ঞানী আসছে, বিভিন্ন জিনিস আবিষ্কার করে দিচ্ছে, এবং এই আবিষ্কারগুলোই শিল্প বিপ্লবকে, তাদের ব্যবসা বাণিজ্যকে আরও বেশি ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছিল। সেক্ষেত্রে যদি আমরা দেখি যে বিশ্বের অন্যান্য দেশে দেখবো যে ফ্রান্সে কিছু হচ্ছে মেশিন, সেলাইয়ের মেশিন তৈরি হয়েছিল, আর কিছু ক্লোরিনের মেশিন প্রভৃতি তৈরি হয়েছিল ফ্রান্সে এরকমভাবে কিছু তবু আবিষ্কার করেছিল। কিন্তু জার্মানির ক্ষেত্রে যদি আমরা আবার দেখতে যাই তো দেখবো যে জার্মানি বেশিরভাগটাই অন্যদের নকল করেছিল, তাই জন্য কিন্তু আর হচ্ছে পরে শিল্প বিপ্লবটা হচ্ছে, কিন্তু ম্যাসিভ হচ্ছে আবিষ্কার বিজ্ঞানী এসে যাচ্ছে সেই টাইমে হচ্ছে ইংল্যান্ডে। তাই জন্য এই ক্ষেত্রে হচ্ছে আমরা ইংল্যান্ডকে দেখবো হচ্ছে বেশি ফন্ডে ছিল, তারা হচ্ছে বেশি প্রফিটেবল ছিল আর কি। দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের যে প্রস্তুতি চলছিল, দীর্ঘদিন ধরে মানুষ বিভিন্ন আবিষ্কার, বিভিন্ন কলকারখানা কীভাবে তৈরি করব, কীভাবে ব্যবসা করব, ব্যবসা উপনিবেশ বানিয়ে রেখেছিল, তারা হচ্ছে যাওয়া আসা করতো, ব্যবসা ছোটোখাটো করতো, দিয়ে তারপর হচ্ছে বড় বড় জায়গায় বড় বড় কারখানায় পরিণত হলো। তো তারা হচ্ছে দীর্ঘদিন একটা প্রক্রিয়া যে এইভাবে এগোতে একদিন হচ্ছে ম্যাসিভ একটা কী বলবো যে বড় আকারে বিজনেস হয়ে গেল। কিন্তু সেক্ষেত্রে ইউরোপের বাকি দেশগুলো এরকম একটা দীর্ঘদিনের পরিকল্পনা ছিল না, তারা দীর্ঘদিনের উপনিবেশ বানিয়ে সেখান থেকে মালপত্র নিয়ে যাওয়া এইসবের ব্যাপারগুলো তারা দীর্ঘদিন ধরে করছিল না। তো তাই জন্য তাদের হচ্ছে এই গ্রোথটা কম। ইংল্যান্ডে তো তোমার হচ্ছে দীর্ঘদিনে অন্যের মেরে খাবো এরকম একটা পরিকল্পনা ছিল, তো বাকি দেশগুলো সেরকমভাবে ছিল না, তাই না, তো ইংল্যান্ড উপনিবেশ বানিয়েছিল, তো তাই হচ্ছে করছিল। তারপরে দেখো একটা হচ্ছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। ঠিক আছে, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা হচ্ছে কে করেছিল? মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মনে পড়ছে? ঠিক আছে, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কে করেছিল এটা আমি বলবো না, এটা হচ্ছে আগের ক্লাসে এন দিয়ে নাম টাইটেল হচ্ছে বি দিয়ে, এটা কে করেছিল তুমি আমাকে কমেন্টে বলো। ঠিক আছে, যিনি করেছিলেন তিনি কি তখন কি ইংল্যান্ডের সঙ্গে হচ্ছে ফ্রান্সের হচ্ছে একটা বড্ড ঝামেলা চলছিল, যেতে ফ্রান্সে তখন একটা শক্তিশালী তখন শাসক ছিল, তিনি করেছিলেন, তার নামটা হচ্ছে তুমি আমাকে বলবে। তো তিনি কি বলেছিল যে ইউরোপের কোনো দেশগুলো ফ্রান্সের জাহাজ ঢুকতে দিলে তাদেরকে সেই জাহাজ অ্যাটাক করা হবে, ইংল্যান্ডকে অ্যাটাক করা হবে। তো এই ব্যাপারে একটা ঝামেলা চলছিল, এই ঝামেলার জন্য কি ইউরোপের বিভিন্ন দেশগুলো তোমার হচ্ছে ইংল্যান্ডে জাহাজ রাখতে দিতে পারছিল না, তারপর হচ্ছে তাদের হচ্ছে বিজনেসের গ্রোথ কমে গেছিলো। সেই টাইমে কি ইংলিশ চুরি চামারি করে হচ্ছে মানে চুপি জাহাজ ঢুকিয়ে ওইখান দিয়ে তারা হচ্ছে কি কম দামে মাল বিক্রি করতো, গোপনে তাদের মালফাল কিনে নিই, তাদের এখানে ক্ষতিগ্রস্ত হয়নি। সেই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা একটা বড় কারণ, যেটা হচ্ছে ইউরোপের বাকি দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করলেও ইংল্যান্ডকে ক্ষতিগ্রস্ত করেনি, এবং তাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বেশ ভালোভাবে ফুলে ফেপে তৈরি হচ্ছিল এবং হচ্ছে শক্তিশালী হয়ে উঠেছিল। আর হচ্ছে একটা কি ইংল্যান্ডে এটা একটা সবথেকে ভালো জিনিস যেটা বলবো যে শেয়ার কেনা বেচার প্রক্রিয়া হচ্ছে তখনকার সময়, সেই ভালো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় থেকে বিভিন্ন জাহাজগুলো যেটা যাওয়া আসা করতো, তো এরকম কি যখন হচ্ছে বিভিন্ন মানুষেরা যাদের হচ্ছে জাহাজগুলো ছিল তারা কি জাহাজ যাওয়ার আগে নিজেদের শেয়ার বিক্রি করতো, যেমন হচ্ছে এখনকার শেয়ার মার্কেট হয়েছে, তো সেরকম হচ্ছে শেয়ার বিক্রি করতে শুরু করেছিল, যে জাহাজ যাবে, যারা পয়সা লাগাতে চাও তো দিতে পারো, জাহাজ যাবে, জাহাজে এরকম খরচা হবে, যা প্রফিট করে আনবে তার এত % তোমাদেরকে কিছু দেয়া হবে। তো সেই লোভে অনেক মানুষ পয়সা লাগাতো, এবং হচ্ছে সেই জাহাজ যখন ফিরে আসতো তখন হচ্ছে সেই প্রফিট হচ্ছে সেই সাধারণ মানুষেরা পেত। তো এইভাবে কি পয়সা আসার একটা সোর্স হয়ে গেছিলো, শেয়ার বিক্রি করে পয়সা আসার একটা সোর্স হয়ে গেছিলো, যেটা ইউরোপের বাকি দেশগুলোতে ছিল না। তো তাই জন্য কি এই শেয়ার মানে একটা অর্থ আসার একটা যেহেতু ভালো একটা জায়গা হয়ে গেছিলো, তাই জন্য কি এই জায়গাটাও ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে বেশ ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছিল, এটা ভালো নীতি।
যেটা হচ্ছে শিল্প বিপ্লবকে আরও শক্তিশালী করে তুলেছিল ইংল্যান্ডের ক্ষেত্রে, তো বাকি দেশগুলোতে ছিল না, তাই জন্য হচ্ছে তারা সেরকমভাবে শক্তিশালী হতে পারেনি। এছাড়া আবার কি আন্তর্জাতিক বাজারে ইংল্যান্ডের মালের চাহিদা খুব বেশি ছিল আর হচ্ছে দাম কম ছিল, যেটা অন্যান্য দেশে ছিল না। এবার কেন আন্তর্জাতিক বাজারে খুব বেশি ইংল্যান্ডের মালপত্রের দাম ছিল? কারণ কি ইংল্যান্ড তো ওই দেশ থেকে উপনিবেশ বানিয়ে তাদের মালপত্র জোর জুলুম করে চুরি চামারি করে হচ্ছে নিয়ে আসতো, নিয়ে এসে যখন বিক্রি করতো তাদের দামই না দিয়ে নিয়ে আসতো। যখন বিক্রি করতো তাহলে কি এখান থেকে মালগুলো নিয়ে আসে, ভালো মাল, যখন তারা বিক্রি করবে বিনা পয়সায়, যখন নিয়ে এসে যেই মাল বিক্রি করবে, কি সামান্য পয়সা দিয়ে নিয়ে এসে বিক্রি করবে, অটোমেটিক্যালি ব্যাপার হচ্ছে তাদের তো কোনো খরচাই হচ্ছে না আনতে, তারা মালটাকেও খুব ভালোভাবে বানাতে পারবে, কোয়ালিটি খুব ভালো হবে এবং কম দামে বিক্রি করতে পারবে। যে মাল হচ্ছে ভালো মাল কম দামে বিক্রি করতে পারবে তার হচ্ছে বিজনেস সব থেকে ভালো চলবে। তো সেরকম ইংল্যান্ডে চলেছিল, কিন্তু বিশ্বের অন্যান্য দেশগুলোকে তো কিনে আনতে হচ্ছিল, কিনে এনে তাদেরকে বানিয়ে বিক্রি করতে হচ্ছিল, তাই জন্য কি তাদের দাম বেশি আর কোয়ালিটি কিছুটা হলেও খারাপ ছিল। তো যেহেতু যাদের কোয়ালিটি ভালো হবে তাদের হচ্ছে বিজনেস সব থেকে বেশি গ্রোথ করবে, তাই ইংল্যান্ডে বিজনেস গ্রোথ করলো, বাকি অন্যান্য দেশগুলোর গ্রোথ করলো না। তো এই হচ্ছে একটা টোটাল ওভারঅল হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স তোমাদেরকে বললাম। তো এখানে আরেকটা জিনিস তোমাদেরকে লাস্ট বলবো, সেটা হচ্ছে কি অনেকের মানে আমারও ছোটোবেলায় এটা ডাউট হতো যে শিল্প বিপ্লব পড়লাম, তখন হচ্ছে ফরাসি বিপ্লব পড়লাম, এইগুলো কী বললে কোন চ্যাপ্টার কখন কী হচ্ছে। দেখো একটা জিনিস, এই যে আজকে যদি তোমার স্কুলে এক্সাম হয় তো এর মানে ব্যাপার এটা হচ্ছে না যে আইপিএল খেলা হবে না। আইপিএল খেলা এক টাইমে তোমার এক্সামও হচ্ছে, আবার আইপিএল খেলা হচ্ছে, আবার এই সময় যদি আমরা দেখি যে আমাদের পাশের দেশ শ্রীলঙ্কায় তোমার হচ্ছে অর্থ সংকটটা দেখা দিতে, আবার ইউক্রেনে যুদ্ধও হচ্ছে, ঠিক এরকমই ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন ঘটনা হচ্ছে, যেই ইতিহাসগুলো আমরা পড়ছি, তোমার হচ্ছে নেপোলিয়নের আগমন পড়ছি, নেপোলিয়ন কীভাবে হচ্ছে সাম্রাজ্য বিস্তার করছে, কিংবা হচ্ছে বিসমার্কের টেকনিক পড়ছি, ইটালি কীভাবে ইউনিফিকেশান হচ্ছে, ঠিক পাশাপাশি সেই টাইমেই আবার যদি দেখি যে সেই টাইমে এই মানে পৃষ্ঠটাও তৈরি হচ্ছে বা কোনো কোনো জায়গায় এই জিনিসগুলো হচ্ছে, কলকারখানাও তৈরি হচ্ছে, ডেভেলপমেন্টও হচ্ছে। তো সেরকমভাবেই একই সময়ের ইতিহাস আমরা বিভিন্ন চ্যাপ্টারে আলাদা আলাদাভাবে পড়ছি, তো এর জন্য কনফিউজ হওয়ার কোনো কিছু ব্যাপার না যে শিল্প বিপ্লব পড়ছি তাহলে এইটা কোন টাইমে হলো, ওটাও কোন টাইমে হলো, ওই সব ঘটনাগুলো ঘটছে, কিন্তু এই সব ঘটনাগুলো একই অর্থে সেই সময় সেই সকল দেশগুলোতে ঘটছে, শুধু হচ্ছে আমাদের ডিফারেন্সকে আমাদের বিভিন্ন চ্যাপ্টারে আলাদা আলাদাভাবে ভাগ করে দিয়েছে। তো এই থেকে আমরা অনেক ছাত্রছাত্রীরা কনফিউজ হয়ে যায় যে কোন টাইমে তাহলে কোনটা কী হয়েছে, একই অর্থে একই টাইমে সব কিছু হচ্ছে, এটা আমরা জাস্ট খালি আলাদা চ্যাপ্টার হিসেবে টোটাল ঘটনাটাকে পড়ছি, আর ওইগুলো হচ্ছে টোটাল সাল ওয়াইজ কোন দেশের কী কী ঘটনা হচ্ছে, কখন ইউনিফিকেশান হচ্ছে, কখন কী হচ্ছে সেগুলো পড়ছি। পারলে হচ্ছে একটুখানি তোমরা হচ্ছে মাথায় রেখে যে এই টাইমটাতে এই সালের কথা বলা হচ্ছে, এই সালে তাহলে হচ্ছে ওইখানে কী হয়েছিল যদি দেখি, তো এইগুলো একটুখানি যদি তোমরা খুঁটিয়ে দেখো, এই কনসেপ্টগুলো যদি একটুখানি খাতায় লিখে লিখে ক্লিয়ার করে না, তো ইতিহাস কোনো বড় সড়ো শক্ত খুব হচ্ছে মহান ব্যাপার নয়, ইন্টারেস্টিং ব্যাপার, একটুখানি সব কিছু আইডিয়া ক্লিয়ার করে নিলে তো ইতিহাসের উত্তর লেখা কোনো ব্যাপার নয়, পুরো লজিক দিয়ে সবার থেকে বেশি নম্বর পেয়ে তোমরা হচ্ছে ইতিহাসের উত্তর দিতে পারবে। তো এর চেয়ে ব্যাপার, তো আমরা শিল্প বিপ্লবের টোটাল ব্যাপারটা দেখলাম। তো শিল্প বিপ্লবের সমালোচনা হচ্ছে আমরা দেখলাম না, ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, নেক্সট ক্লাসে হচ্ছে শিল্প বিপ্লবের সমালোচনা, এবং ক্লাস 9-এ তোমাদের চ্যাপ্টার 4-এ যা যা রয়েছে সব কিছু হচ্ছে স্টেপ বাই স্টেপ পরের ক্লাস সব হচ্ছে এন্ড স্ক্রিনে দিয়ে আমরা দেখব। তোমরা হচ্ছে লিঙ্কের সঙ্গে জুড়ে থাকো, ক্লাসের সঙ্গে জুড়ে থাকো, তোমরা প্রত্যেকটা ক্লাসই পরস্পর পেয়ে যাবে। কোথাও যা যা ডাউট হবে, ক্লাস ভালো লাগুক খারাপ লাগুক কিরকম যা কিছু সমস্যা হবে সব কিছুই হচ্ছে আমাদেরকে জানাও। আর কেবল ইতিহাস হয়, অন্যান্য সাবজেক্টের সকলের ক্লাস হচ্ছে, তোমরা সেইগুলো দেখো, তোমাদের মতামত জানাও, ঠিক আছে। তবে আজ এতটাই, প্রচুর গরম আর কি বলবো, আর পারা যাচ্ছে না। চলো আজ এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে, চলো টাটা।